আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ইয়াসিস willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আরো নতুন একটি পডকাস্টে। আজকের পডকাস্টটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা ২ টা পডকাস্ট করেছি Ausbildung, তারপরে অপরচুনিটি কার্ডের উপর। আজকের পডকাস্টটা থাকছে খুবই গুরুত্বপূর্ণ। আসলে এইরকম একটা ভিডিও মেক করা বা বানানো আমার আ আগে থেকেই এরকম একটা প্ল্যান ছিল যে মেক করব। বাট সময়ের কারণে হচ্ছে না। সময় সুযোগ সব মিলিয়ে হচ্ছিল না। সো আজকের ওই সময়টা এসে গিয়েছে যে আমরা আমাদের এই জার্মান ভাষার গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আজকে তুলে ধরব। প্রথমত আ আমি আমার সাথে এখানে ৩ জন যুক্ত আছেন। আ যে ৩ জন ইতিমধ্যে রিসেন্টলি A1 পরীক্ষায় উ স আ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় অংশগ্রহণ করে। সো তাদেরকে সর্বপ্রথম আমি অভিনন্দন জানাচ্ছি জার্মান ফ্রম নোল এর পক্ষ থেকে। সো আজকের সম্পূর্ণ পডকাস্টটা থাকবে আমাদের যে কিভাবে আমরা জার্মান ভাষা শিখবো, কিভাবে কি করব না করব। আ একদম সব বলতে পারেন অল ওভার জার্মান ভাষা শেখার গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা সম্পূর্ণ ক্লাস জুড়ে থাকছে। অ্যান্ড আমাদের সাথে যেই স্টুডেন্টরা যুক্ত আছেন, তারা তাদের এক্সপেরিয়েন্সটা বর্ণনা করবেন, তাদের অভিজ্ঞতাটা বর্ণনা করবেন যে তারা কিভাবে শিখেছিল, কিভাবে পরীক্ষা দিয়েছে এবং কিভাবে তারা ভালো একটা মার্কস পেয়ে আ A1 টা উত্তীর্ণ হয়েছেন। সো আমরা যখন একটা নতুন ভাষা শিখতে যাই, ওই ভাষায় অনেক স্ট্রাগল, অনেক বাধা বিপন্ন আমাদের সামনে আসে। একটা ভাষা শেখার মানুষ প্রত্যয় তখনই করে যখন দেখে যে এই ভাষাটা শিখে তার সামনের একটা কেরিয়ার গড়তে পারবে, ভালো কিছু একটা সে অর্জন করতে পারবে। সাধারণত এই ভাষাটা একটা স্কিলের মধ্যে পড়ে। কারণ এই যুগে স্কিল ছাড়া কোনো কাজ করা, কোনো একটা ভালো অপরচুনিটিস অথবা কোনো একটা ভালো কেরিয়ার গড়া দ্যাটস ইম্পসিবল। যার যত ভালো স্কিল থাকে সে তত ইমপ্রুভমেন্ট করতে পারে আমাদের এই সিচুয়েশনে। সো জার্মান ভাষা তার মধ্যে অন্যতম যে এই ভাষাটা শিখে যখন কেউ জার্মানিতে পাড়ি দেয়, সে ওই জায়গায় গিয়ে ভালো একটা জীবনের সন্ধান পায়। সে ভালো একটা কেরিয়ার গড়ার সুযোগ পেয়ে থাকে। কারণ এই ভাষাটাই অপরচুনিটিস দিচ্ছে যে আপনি ভাষাটা শিখে যখন আপনি জার্মানিতে পাড়ি দিবেন, সেখানে ভালো একটা জব করতে পারবেন। আপনার দৈনন্দিন কাজগুলো আপনি সারাতে পারবেন। সো একটা ভাষা খুবই গুরুত্বপূর্ণ। যখন এটা আমাদের স্কিলে পরিণত হয়, এই স্কিলটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের পরবর্তী যে কেরিয়ার আছে, ওটাতে আমরা ইফেক্ট করতে পারব। সো প্রথমত আ আমি আমার সাথে যে স্টুডেন্টরা যুক্ত হয়েছেন ইতিমধ্যে ৩ জন, তাদের থেকে আমরা এক্সপেরিয়েন্সটা আমরা শোনার চেষ্টা করব। পরবর্তীতে আমি আলোচনা করব জার্মান ভাষা কিভাবে শিখবেন আপনারা, কিভাবে কি করবেন না করবেন। কারণ ইতিমধ্যে এই জিনিসটা নিয়ে আমার প্ল্যান ছিল আগে বাট করা হয়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করেছিলাম। আবার হেলে-দুলে জিনিসটা করা হচ্ছিল না। কারণ অনেকেই আমাকে নক দিয়ে থাকেন যখন আমার প্লেলিস্টে ভিডিওগুলো দেখেন জার্মান ভাষা শেখা শুরু করে। আমাকে অনেকেই নক করে যে, "ভাইয়া একটু টিপস দেন যে কিভাবে কি করব? আমি তো শুরু করেছি।" অথবা অনেকেই জিজ্ঞেস করে, "কিভাবে শুরু করতে পারি?" সো যখন আমাকে পারসন বাই পারসন আমাকে নক করে আমার ইম্পসিবল হয়ে দাঁড়ায় এই মেসেজগুলা রিপ্লাই দেওয়া। কারণ আমিও একটু ব্যস্ত থাকি আমার লাইফে। সো ওই দিকগুলাতে যখন আমি মেসেজের রিপ্লাই দিতে পারি না অনেক সময়। দেখা যায় অনেকের জন্য এটা খুবই হতাশাজনক হয়ে পড়ে যে ভাইয়াকে মেসেজ দিই, ভাইয়াকে পাই না মেসেজ দিয়ে। ফোন দিলে পাওয়া যাচ্ছে না। এটা সাধারণত হয়ে থাকে আমার ব্যস্ততার কারণে। অনেকেই আমাকে মেসেজ করে থাকেন। আমার ইনবক্স ফুল হয়ে যায় যে আমি মেসেজ রিপ্লাই করতে পারি না, দেখতে পারি না। অনেক সময় সিন করলেও রিপ্লাই দিই না। কারণ এটার পেছনের রহস্য হচ্ছে আমি অনেক ব্যস্ত থাকি। ওই কারণে জিনিসগুলো হয়ে ওঠে না। সো আজকে চেষ্টা করব এই ভিডিওতে, এই পডকাস্টটাতে আমাদের সম্পূর্ণ A to Z দিক নির্দেশনা দিয়ে দেওয়ার জন্য একদম টিপস অ্যান্ড ট্রিকস যা আছে A to Z সব দিয়ে দেওয়ার জন্য কিভাবে আপনারা শুরু করবেন, কিভাবে কি করবেন না করবেন সম্পূর্ণ বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব। যাতে করে পরবর্তীতে আপনারা ভিডিওটা দেখে আপনাদের এখান থেকে অন্তত কিছু শিখতে পারেন, একটু আইডিয়া নিতে পারেন কিভাবে কি করবেন না করবেন। সো শুরু করা যাক আমাদের আজকের এই পডকাস্টটি। প্রথমত আমরা শুরু করতে চাচ্ছি
আমাদের অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ধ্রুব ভাইয়ের মাধ্যমে ইতিমধ্যে ওনার রেজাল্টটাও আমি একটু জাস্ট শো করব। ওনাদের আ আমি না আইডেন্টিফিকেশনটা শুধুমাত্র হাইড করে রেখেছি। কারণ ওনারা চাচ্ছেন ওনাদের আইডেন্টিফিকেশনটা আমি তুলে ধরি। দ্যাটস ওয়াই আমি আইডেন্টিফিকেশনটা জাস্ট হাইড করে রেখেছি ওনাদের। হাইড করে রেখে ওনাদের রেজাল্টটা জাস্ট দেখে ওনাদের অভিব্যক্তি, ওনাদের এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতাটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করবে যে ওনারা কিভাবে শুরু করেছিল, কিভাবে পড়াশোনা করেছিল এবং কিভাবে A1 পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে পেরেছিল। সো আমি প্রথমত যাব ধ্রুব ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন দয়া করে এবং কেমন আছেন আপনি? জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। জি মেহের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি আমি ভালো আছি। জি, আর ভাইয়া যা বললো যে হ্যাঁ, অবশ্যই এক্সামটা ভালো হওয়ার ফলে আমি খুবই খুশি। এবং এটা অবশ্যই যেহেতু একটা নতুন ভাষা, মানে যেহেতু বেসিক শিখতেছি, আমাদের আরো অনেক দূর যাইতে হবে, সো এটা অবশ্যই আমাকে অনেক মোটিভেট করে এবং অনুপ্রেরণা দেয় ফিউচারে B1 বা B2 C1 পর্যন্ত যাওয়ার জন্য আর কি। আচ্ছা ভাই, আপনার জার্নিটা শুরু থেকে যদি বলতেন কিভাবে শুরু করেছিলেন আপনি? আপনি তো আমাকে বলেছিলেন আপনি হুট করে একদিন আমাকে মেসেজ দিয়েছিলেন যে, "ভাইয়া রেজাল্ট দিয়েছে।" তখন আপনি আমাকে একটা থ্যাংক ইউ জানালেন। আমি তো তখন বললাম, "কেন?" তখন আপনি বললেন যে, "ভাই আপনার ভিডিও দেখে তারপরে আপনার প্লেলিস্টটা কমপ্লিট করে দেন। আ এই যে পাওনাটুকু আমি পেয়েছি।" সো এটা নিয়ে হ্যাঁ, যদি হ্যাঁ। কিছু বলতেন যে এটার এক্সপেরিয়েন্সটা কি ছিল আপনার? হ্যাঁ, জি জি ভাই, আচ্ছা। হ্যাঁ, মানে প্রথম একদম শুরুতে যদি বলি, তাহলে ধরো আজ থেকে আরো 5-6 মাস আগে আমি যখন এটা মনস্থির করি যে আমি জার্মান ভাষা শিখবো, তখন আমি বেসিক একদম শুরু করি হচ্ছে ফার্স্টে ডুওলিঙ্গো অ্যাপ দিয়ে শুরু করি। ডুওলিঙ্গো অ্যাপে আমি 1 থেকে 2 উইক অ্যাপটা প্র্যাকটিস করার পর মনে হয় এখন আমার কিছু আরো বেসিক গ্রামার জানা দরকার। সো আমি ইউটিউবে সার্চ করতে থাকি কিভাবে আমি আরো রিসোর্স পাই। সর্বপ্রথম হচ্ছে আমি একদম সেলফ স্টাডি করে এক্সামটা দেই, মানে সম্পূর্ণ নিজের প্রিপারেশনে গুগল, ইউটিউব এগুলা ঘাটাঘাটি করে রিসোর্স কালেক্ট করে দেন স্টাডি করে পড়াশোনা করি। সো আমি ইউটিউবে অনেক চ্যানেল দেখলাম, প্লে লিস্ট দেখলাম, তারপর দেখলাম যে এই জার্মান ফ্রম নুল চ্যানেলটায় অনেক সুন্দর করে গোছানো আছে সব প্লে লিস্ট গুলা। সো আমি ভাবলাম যে আমি এটা একটা কাজ করবো। আমার এটা আগেই মাইন্ডসেট ছিল যে আমি যে কোনো একটা চ্যানেলের একটা প্লে লিস্ট ফুল কমপ্লিট করব। মানে 4-5টা চ্যানেল থেকে একটা একটা ভিডিও না দেখে আমি একটা ফুল চ্যানেলের নোট করব, এবং ওই চ্যানেলটার সব ভিডিওগুলো মনোযোগ দিয়ে একটা একটা করে দেখবো এবং নোট করব। দেন সেগুলো রিভাইজ করে দেন আমি হয়তো অন্য কোনো চ্যানেল সুইচ করব। সো এরকম দেখার পর আমি দেখলাম যে এই চ্যানেলটা অনেকটা গুছানো অর্গানাইজ থাকার ফলে আমি ভাবলাম এটা দিয়ে স্টার্ট করা যায়। সো আমি অলমোস্ট চ্যানেলটা একদম মানে প্রথম ভিডিও মানে A1-এ মেবি 30টা ভিডিও আছে A1 প্লে লিস্টে। তো আমি প্রত্যেকটা ভিডিও ডেইলি একটা করে দেখতাম। অলমোস্ট 1 মান্থে আমি প্রত্যেকটা ভিডিও প্লে লিস্টটা শেষ করি 1 মান্থ সময় নিয়ে। মানে আমি খুব স্লোলি একদম সময় নিয়ে একদিন একটা ভিডিও দেখতাম এবং সেই ভিডিওর উপর সব নোট করতাম। এভাবে আর কি, মানে স্লোলি যাই, মানে খুব ফাস্ট না, তাড়াহুড়া না, খুব স্লোলি এবং স্টেডিলি আগাই। আচ্ছা, তো পরবর্তীতে আমাদের তো এক্সাম প্রিপারেশন এর প্লেলিস্ট রয়েছে। সেটাও হ্যাঁ, কমপ্লিট হ্যাঁ। করেছেন আশা করি। হ্যাঁ, জি জি, হ্যাঁ, মানে হ্যাঁ ভাই, আপনার প্লেলিস্ট দেখে মানে আমি বুঝলাম যে মানে জার্মানি অনেক বই টই আছে। আমি ভাবলাম যে ভিডিও দেখলে হবে না, আমার কিছু বই প্র্যাকটিস করতে হবে। তো আমি ভিডিওগুলো দেখার পাশাপাশি ভাবলাম যে কিছু একটা বই প্র্যাকটিস করতে হবে। তো আমি দেখলাম যে সব সময় সব জায়গায় নেটওয়ার্ক অথবা স্পেকট্রুম বইটা প্র্যাকটিস করা হয়। তো আমার কাছে পার্সোনালি স্পেকট্রুম বইটা অনেক ভালো লাগছে। বইটা আমার কাছে মানে সব একসাথে কোর্স এবং হচ্ছে উবান, মানে এবং এক্সারসাইজ সব একসাথে ছিল। সো আমি ওই বইটা ফলো করি। এবং এই বইটা আমার টার্গেট ছিল যে আমি এই বইটা ফুল কমপ্লিট করা হলে দেন আমি হচ্ছে বুঝবো যে আমার A1 মোটামুটি প্রিপারেশন হয়েছে, দেন আমি এক্সাম প্রিপারেশন নেব। সো আমি এটাই করি যে আমি 1 মাস হচ্ছে ভিডিওগুলো দেখি প্লেলিস্টের। দেন আমি আরো 1 থেকে 2 মান্থ হচ্ছে এই স্পেকট্রুম বইয়ের 12টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করি, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সারসাইজ করি, ওয়ার্ড মিনিং গুলো দেখি, ভোকাবুলারি দেখি। দেন হচ্ছে আমি এরপরে আমার মনে হয় যে আমার প্রিপারেশন গুড এনাফ, দেন আমি হচ্ছে লাস্ট এক্সাম রেজিস্ট্রেশনের দিন থেকে এক্সামের দিন, মানে অলমোস্ট 3 উইক বা 20 দিন মতো সময় পাই। এই 20 ডেজ আমি এক্সাম প্রিপারেশন নিই। তো এরপরে আমি এক্সাম দিই এবং আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট আসে আমার। আচ্ছা, আপনার এই যে রেজাল্টের পিছনে এটা আই থিংক সো যে বইয়েরটার কথা বলছেন 'স্পেকট্রাম'। এটা খুবই হ্যাঁ, হ্যাঁ। ইফেক্টিভ একটা বই। আসলে এই বইয়ের আ যত জি জি বলি না ভাইয়া। কেন, আমি গুনাগুন করি না কেন, তাও কম হয়ে যায়। কারণ এই বইটা হ্যাঁ। সাধারণত জার্মান যেই নেটিভ যারা আছে, হ্যাঁ? তাদের ল্যাঙ্গুয়েজ হুম। কোর্সগুলোতে তারা এই বইটা পড়ায়, হ্যাঁ? সো হ্যাঁ, আমাদের হ্যাঁ। জি দেশে জি। যেটা হয় মেক্সিমাম ক্ষেত্রে নেটসওয়ার্ক বইটা পড়ানো হয়। গোয়েথেন ইনস্টিটিউট থেকে শুরু করে সব জায়গায়, সব কোর্সগুলাতে। সো আমি হুম। যখন আ নিজেও যখন পড়াশোনা করেছিলাম, শিখেছিলাম, জি জি। তখন আমি দেখেছিলাম যে নেটসওয়ার্ক বইয়ের মধ্যে যে প্র্যাকটিস গুলা ওগুলা তেমন ইফেক্টিভ না। ওখানে ইফেক্টিভ বলতে হুম। শুধুমাত্র হচ্ছে ওখানে যে ভোকাব গুলো আছে ওগুলো যদি কেউ শিখতে পারে আমি বলতে হুম। পারবো ওইটা মোটামুটি ইফেক্টিভ পড়বে। বাট ওখানে যে প্র্যাকটিস গুলো আছে ওইটা ততটা ইফেক্টিভ না যতটা আমাদের স্পেকট্রাম বইগুলোতে হুম। সুন্দর করে সাজানো একসাথে আরবাইট বুক, কোর্স হ্যাঁ, বুক হ্যাঁ। দোনোটা আছে।
তাই না? জি সো ভাই, হ্যাঁ। ওই একটা জিনিসটা মজার যখন ব্যাপার আমার হচ্ছে যে, জি হুম, ভাই, আমি স্পেকট্রাম বইটা পড়ি, বাট আমি বাসায় সবার আগে নেটওয়ার্কের 3টা বই কিনি, বাট আমি এই 3টা বই কখনো খুলেও দেখিনি। মানে একটা চ্যাপ্টার পড়ার পর আমার লাগছে যে বইগুলো অনেক কঠিন, সেগুলো আমি পড়বো না, আমি পিডিএফ স্পেকট্রামই পড়বো। So আমি দেন পিডিএফ এ স্পেকট্রামটাই পড়া শেষ করি। এক্সাক্টলি। অনেকেই জার্মান ভাষা যখন শেখা শুরু করে ১ম এ চিন্তা করে একটা বই। আর বইয়ের চিন্তা হ্যাঁ, যখন আসে সর্বপ্রথম নেটওয়ার্কটা নিয়ে নেয় অনেকেই। ঠিক আছে? হ্যাঁ, আমি এই এটাই জিনিসটা করে করছিলাম। অনেকে। সো অনেকে আমার থেকে রিকোয়ারমেন্ট চায় আরকি যে, "ভাইয়া বই কোনটা হলে বেটার হবে?" তো আমি বলি এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। তবে আমার কাছে ভালো লাগে হচ্ছে স্পেকট্রাম বইটা। আর আমি নিজেও আমার প্লেলিস্টে দেখেছেন প্রায় ৬ থেকে ৭ টা চ্যাপ্টার আমি করিয়েছি। আমার কয়েকটা ভিডিওর মাধ্যমে ওই জিনিসটা সলভ করার চেষ্টা করেছি। যে গ্রামার শেখার পাশাপাশি যদি একটা বই রাখা যায় মেইন বই হিসেবে একটু প্র্যাকটিস করা লাগে, ওখান থেকে কিছু ভোকাব শেখা। অ্যাকচুয়ালি বইয়ের সলভ করার উদ্দেশ্য হচ্ছে কিছু ভোকাব শেখা। ভোকাব শিখে ওই ভোকাব গুলাকে কাজে লাগানো। ওটা করতে পারলে আই থিংক সো একটা বই ইফেক্টিভ হতে পারে আপনার জন্য। যখন আপনি একটা ধাপ কমপ্লিট করতে যাবেন। ঠিক আছে? জি, জি ভাই। আর আপনি অন্যান্য কি রিসোর্স নিয়ে কাজ করেছিলেন যখন বাসায় পড়েছিলেন? হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো যে একটা অ্যাপ, ডুওলিঙ্গো অ্যাপটা অলওয়েজ প্র্যাকটিস করা উচিত। আমি হচ্ছে একদম বলবো শুরু থেকে, যখন আমি ফার্স্ট জার্মান নিয়ে ভাষা শেখা শুরু করি, শেখার শুরু থেকে এক্সামের আগের দিন পর্যন্ত, আমি স্টিল নাও এখনো আমি ডুওলিঙ্গো অ্যাপটা অ্যাটলিস্ট ডেইলি 30 থেকে 40 মিনিট প্র্যাকটিস করার ট্রাই করি। সো এই অ্যাপটা খুব এফেক্টিভ। আমি বলবো যে বিগিনাররা এই অ্যাপটা অলওয়েজ প্র্যাকটিস করলে মানে একটা ভোকাবুলারি এবং ওয়ার্ড গ্রিটিংস, টুকটাক ওয়ার্ড সেন্টেন্স মেকিং, এগুলো সম্পর্কে আইডিয়া পাবে। এবং এই অ্যাপটার প্র্যাকটিস রেগুলারলি করা উচিত। সো এইটা আমাকে অনেক হেল্প করছে ভোকাবুলারি, যাতে আমি মানে ডেইলি রিভিউ করা তো সম্ভব হয় না। সো আমি অ্যাপটা যদি 30 মিনিট বা 1 ঘন্টা প্র্যাকটিস করি, দেখা যাচ্ছে কিছু আমি ভোকাবুলারি আগেরগুলো নতুন ভাবে শিখতেছি বা নতুন কিছু শিখতেছি, মানে একটা চর্চা হয়ে যায় আর কি। জি, সো জি, অ্যাপটার এক্সাক্টলি। ইম্পর্টেন্স খুব ইম্পর্টেন্ট মানে। আর আমি একটা জিনিস খেয়াল করি যে A1 এর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভোকাবুলারি, কারণ এখানে আসলে খুব কমপ্লেক্স কোনো সেন্টেন্স মেক করতে হয় না, আবার গ্রামারও লাগে না খুব একটা কমপ্লেক্স। সো এখানে ভোকাবুলারিটা খুব ইম্পর্টেন্ট হয়। সো আমি বলতেছি ভোকাবুলারির জন্য যেটা লাগবে সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস। সেটা হচ্ছে আমি বই দেখে পড়তাম স্পেকট্রুমের ভোকাবুলারি গুলা, আর রেগুলারলি হচ্ছে ডুওলিঙ্গো অ্যাপটা প্র্যাকটিস করলে আমার ভোকাবুলারি হয়ে যেত আর কি। এক্সাক্টলি। আপনার মতো অনেকেই আছেন যারা ইতিমধ্যে হাজার মানুষ আছেন যারা দেখে শেখার চেষ্টা করছে নিজে বাছাই। অনেক সময় দেখা যায় কি উম অফিস থাকে, অনেক কাজ থাকে। এর বাহিরে একটু একটা স্কিল নিজের গড়া ওইটা একটু ইম্পসিবল হয়ে দাঁড়ায়। তো সেই কারণে দেখা গিয়েছে আমার যেহেতু অনেক আগ থেকে প্ল্যান ছিল যে A1, A2, B1 পর্যন্ত একটা প্লেলিস্ট করে দিব। যাতে করে মানুষ এখান থেকে ফ্রিলি একদম সহজভাবে শিখতে পারে এবং যে তার একটা স্কিল সে গেইন করতে পারে। ওই উদ্দেশ্য করে বানানো। তো পরবর্তীতে দেখলাম যে মানুষ এটা হ্যাঁ, দেখছে, শিখতে পারছে। আবার দেখা যায় কি অনেকে শেখার পরেও গ্রামার কমপ্লিট করছে বা তার ল্যাকেসি থেকে যাচ্ছে, ল্যাকিংস থেকে যাচ্ছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়ে ওঠে মূলত যখন আমরা প্রপার গাইড পাই না। তারপরে আমাদের যে মোটিভেশন ধরে রাখতে পারি না। কিভাবে প্র্যাকটিস করব, পড়াশোনার যে টেকনিকটা আছে ওগুলো যখন আমরা ধরতে পারি না এক্সাক্টলি তখন গিয়ে আমাদের প্রবলেমটা হয়ে দাঁড়ায় যে আমরা পড়েছি বাট পারছি না। এমন অনেক স্টুডেন্ট আছে। অনেকেই আমাকে নক করে যে, "ভাইয়া আ আপনার ভিডিও তো শেষ করেছি বাট এখনো কেন জানি মনে হচ্ছে সেন্টেন্স মেক করতে পারছি না। কেন জানি মনে হচ্ছে অর্থ করতে পারছি না।" সো এটা হয়ে থাকে সাধারণত ভোকাবের উপর। আমি আমার যে প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট বলেন বা YouTube এর যে ক্লাসগুলো আছে বলেন, সবগুলাতে আমি একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটা হলো অলওয়েজ ভোকাব। ভোকাব যার যত বেশি জানা থাকবে তার ভাষা শেখার পথটা তত সহজ হয়ে যাবে। সে যেকোনো জিনিস ইজিলি বুঝতে পারবে, শুনতে পারবে, পড়তে পারবে, বলতে পারবে। সো প্রতিটা আপনার ধাপ আপনার জন্য সহজ হয়ে যাবে তখন। ঠিক আছে? সো আপনারা যারা আছেন আ বাসায় বসে শিখতে চাচ্ছেন, obviously বাসায় বসে শেখা যায়। এই যে দেখেন ধ্রুব ভাইয়া বাসায় বসে আমার প্লেলিস্ট কমপ্লিট করেছে, Duolingo অ্যাপস ইউজ করেছে, উনি অন্যান্য রিসোর্স নিয়ে কাজ করেছে, বই সলভিং করেছে। এই যে নিজের যে চর্চাটা, যে মোটিভেশনটা এটা যদি ধরে রাখা যায় বাসায় বসেই সম্ভব। আমি নিজেও কিন্তু বাসায় বসে A1 কমপ্লিট করেছি। কোথাও থেকে কোর্স করি নাই। এটা কোন কোর্স করা লাগে না। আপনারা চাইলে পসিবল যদি চান। আর যদি আপনারা চান না কোর্স করতে সেক্ষেত্রে তো আপনাদের জন্য অবশ্যই স্পেশাল ব্যবস্থা রয়েছে আমাদের এখানে। কোনো সমস্যা নেই। আমরা ওইভাবেই জিনিসগুলা গাইড করে থাকি। কারণ আমাদের আ টার্গেটটা হচ্ছে এই না যে কিছু কতজন স্টুডেন্ট পাচ্ছি, কত টাকা ইনকাম করছি। অ্যাকচুয়ালি এটা আমাদের কোনো গোলই না। এটা কোনো উদ্দেশ্যই না। ঠিক আছে? কারণ এখানে অনেক মানুষই আছেন, সবার অ্যাকচুয়ালি সামর্থ্য থাকে না। আমার চিন্তাধারা সর্বপ্রথম ওইটাই ছিল যে আ আমাদের বাংলাদেশের একটা প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সাধারণত যারা আউটল্যান্ডার বা ফরেন কারা চুজ করে। যে মিডল ক্লাস ফ্যামিলির মেক্সিমামই লোক দেখা যাচ্ছে কি ফরেন চুজ করে। যে তারা বিদেশে গিয়ে পড়াশোনা করবে। বাংলাদেশে হয়তো কিছু একটা করতে পারছে না। বেটার অপরচুনিটিস হচ্ছে না। সো যখন তাদের কথা চিন্তা করি যে মাথায় আসে সর্বপ্রথম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা, ফাইন্যান্সিয়াল অবস্থা, সিচুয়েশনটা। ওই চিন্তা করে দেখা গিয়েছে এই প্লেলিস্ট গুলা মেক করেছি যে যাতে করে ইজিলি সহজে প্লেলিস্ট কিন্তু অনেক আছে। অনেক YouTube চ্যানেল আছে। আরো অন্যান্য ভালো YouTube চ্যানেল আছে। আমি জানি না আমি কতটুকু মেক করতে পেরেছি। বাট আমার মতে যে আমি যতটুকু মেক করেছি এখান থেকে অন্তত আপনি কিছু হলেও শিখতে পারবেন। আমি
100% আপনার গ্যারান্টি দিতে পারছি না। বাট আপনি যতটুকু শিখবেন অতটুকু এনাফ আপনার জন্য। অতটুকু এনাফ হবে আমার মতে। কারণ আমি যে A1 এর যে প্লেলিস্টটা মেক করেছি 90 থেকে 95% গ্রামার নিয়ে এসেছি যেটা A1 এর জন্য প্রয়োজন। অর্থাৎ এর বাহিরে আর কিছু নেই। এখন বাহিরে কি করতে হবে? বাহিরে হচ্ছে যখন আপনারা নিজেরা চর্চা করতে যাবেন, বাসায় পড়বেন, আপনাদেরকে নিজেদেরকে অনেক চর্চা করতে হবে। কারণ আমার জিনিসগুলো হচ্ছে আমি মেইন থিম গুলো আপনাদের এখানে তুলে ধরেছি। আর বাকি প্র্যাকটিসটা নিজেদেরকে করতে হবে। যখন আপনারা ওই প্র্যাকটিসটা করতে পারবেন নিজেরা, তখন গিয়ে এই জিনিসটা আরো ইমপ্রুভ করতে পারবেন। আর আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে এক্সাম প্রিপারেশন। অনেকে দেখা যায় কি হাউস বিল্ডিং করবে, বেআইস পর্যন্ত বেসওয়াই পর্যন্ত করবে, বাট এক্সাম প্রিপারেশন করে না। তারা স্কিপ করে যায়। এই জিনিসটা আমি সবসময় এক্সাম্পল দিই যে আমরা যখন একাডেমিকভাবে পড়াশোনা করতাম এসএসসি, জিএসসি, তারপরে জেএসসি, এসএসসি, ইন্টারমিডিয়েট এই যে পরীক্ষাগুলো আমরা ধাপে পরীক্ষা দিয়ে আমরা কি স্টেপ বাই স্টেপ পরীক্ষা দিয়ে সামনে এগিয়েছি। কখনো আমরা ডিরেক্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটির অধীনে অথবা কখনো আমরা ডিরেক্ট এসএসসি না দিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিইনি। দ্যাট মিনস আমাদের প্রতিটা জিনিসই একটা স্টেপ বাই স্টেপ একটা কি সিস্টেম আছে। আপনি ওই সিস্টেমটা সম্পূর্ণ কমপ্লিট না করে যদি পরবর্তী স্টেপে পা দেন, আপনি অবশ্যই ধাক্কা খাবেন। আপনার অনেক ল্যাকিংস থাকবে, আপনার অনেক গ্যাপ থেকে যাবে। এটা স্বাভাবিক। সো আমাদের ওই জিনিসটা মাথায় থাকতে হবে অলওয়েজ যখন আমরা নিজে বাসায় চর্চা করার চেষ্টা করতেছি, আমাদের মোটিভটা ধরে রাখতে হবে। আর ওই মোটিভটা ধরে রেখে আমাদেরকে কাজে লাগাতে হবে আমাদের চর্চাগুলো, আমাদের দৈনন্দিন চর্চা করতে হবে। আর গ্রুপ স্টাডিতে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই যদি কেউ আপনারা পার্টনার খুঁজে পান, সেক্ষেত্রে আরো বেটার হয়। ২-৩ জন মিলে গ্রুপ স্টাডি করে পড়াশোনা যদি করা যায়, আই থিংক সো এর চেয়ে বেটার আর কিছু মনে হয় না। কারণ আমি নিজেও ওই গ্রুপ স্টাডি করে করাতে আজকে এই পর্যন্ত এসেছি যতটুকু আমি পারি। আমি একদমই নুল, তারপরেও যতটুকু পারি ১% ওই ১% আমি শিখেছি এই গ্রুপ স্টাডি করিয়ে বা নিজে করে। ঠিক আছে? সো ওই জিনিসটা আপনাদেরকেও ফলো করতে হবে। ঠিক আছে? এখন অনেকেই বলে থাকে যে আ যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি কতটুকু এনাফ হতে পারে। আমি অলওয়েজ বলি যে আপনি আমার প্লেলিস্ট, গ্রামারের প্লেলিস্ট এবং এক্সামের যে প্লেলিস্টটা আছে, এটা যদি হোল কমপ্লিট করতে পারেন, আপনি 70 থেকে 80% আপনি ধরে রাখতে পারেন যে আপনার প্রিপারেশন ওকে। এখন বাকিটা নির্ভর করে আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কতটুকু প্র্যাকটিস করছেন, কেমন আপনি চর্চা করতেছেন বাসায়। যদি ঐরকম করতে পারেন, আই থিংক সো এইরকম ধ্রুব ভাইয়ের মতো একটা ভালো একটা রেজাল্ট আপনিও গোয়েথা থেকে অর্জন করতে পারবেন A1 পরীক্ষা দিয়ে। সো ধ্রুব ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই পডকাস্টটাতে জয়েন করার জন্য এবং আপনার যে এক্সপেরিয়েন্সটা ওইটা শেয়ার করার জন্য। আমরা জি ভাই, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। আমরা পরবর্তীতে আমাদের আরেকজন ২ জন ফ্রাউ বা ২ জন আপু আছেন যারা অ্যাকচুয়ালি বলতে পারেন প্রতিনিধিত্ব করছে যারা স্পাউস ভিসায় যান নরমালি। আপু দোনোজন অ্যাকচুয়ালি স্পাউস ভিসাধারী। সো যারা স্পাউস ভিসায় যান সাধারণত আ স্পাউস আ যারা সাধারণত ওই ভিসায় এপ্লাই করবেন বা জার্মান ভাষা শিখবেন, দেখা যায় কি মেক্সিমামই সংসার থাকে, অনেক কাজ থাকে, সংসার সারিয়ে, কাজ সারিয়ে পাশাপাশি পড়াশোনা করা একটু ডিফিকাল্ট, সো টাফ এটা। তারপরেও মনে করেন অনেক সময় অনেকে ৪ বার, ৫ বার, ৬ বার পরীক্ষা দিয়ে বারবার ফেল করে। সো এটার কারণ হচ্ছে আ কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে ১ম কারণ হচ্ছে তারা একটু ভয় পায়, একটু নার্ভাসনেস কাজ করে তাদের মধ্যে। ২য় কারণ হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করে না। আর ৩য় কথা হচ্ছে তারা পড়াশোনার টেকনিকটা ধরতে পারে না। ওই কারণে গিয়ে তারা গোয়েথাতে যতবারই বসে মেক্সিমামই কি ফেল করে। এটা খুবই কমই পারসন আছে যারা একবারই কি পাস করে আসে। এটা খুবই কম পারসন আছে যারা একবারই কি ওখান থেকে পাস করে বের হয়। দ্যাট মিনস আমাদের যেই কম্পিটিশনটা ওইটা কিন্তু অনেক বেশি বললেও চলে না, আবার অনেক কম বললেও চলে না। কিন্তু আমাদের যে চর্চার জায়গাটা ওইটা থাকতে হবে সবচেয়ে বেশি সর্বোচ্চ। তাহলে দেখা যায় কি একটু আ মোটামুটি একটা লেভেলে আসা যায়। পড়াশোনা পড়ে, পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করা তখন আমাদের উপরে ডিপেন্ড করে এই জিনিসটা যে আমরা কতটুকু এটা আমরা অর্জন করে আনতে পারতেছি, কতটুকু বের করে আসতে পারতেছি ওই জিনিসটা থেকে নিজেকে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আমাদের আরেকজন যে রেজাল্ট দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ আপু একসাথে 76 জ্যাকসন জিপসিশ নোমার আপনার স্কোর করেছে। মাশাআল্লাহ একদম ১ম বারের পরীক্ষা দিয়ে কিন্তু এটা কিন্তু ২-৩ বারে না, ১ম বারের পরীক্ষা দিয়ে বেফ্রিডিকেন্ট একটা রেজাল্ট অর্জন করেছে। এটার জন্য আপুকে সর্বপ্রথম আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমিন আপু, আপনার এক্সপেরিয়েন্সটা যদি আপনি বলতেন আমাদের যারা স্পাউস ভিসাধারী আপু আছেন তাদের উদ্দেশ্যে। আপু আপনার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করবেন দয়া করে। আপু কে আছেন? উর্মি আপু বা আমিন আপু? হ্যালো, হুম, আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। ভাইয়া কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। জি ভাইয়া। জি আপু আপনার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করবেন। আপনার তো অনেক লম্বা জার্নি হয়েছে এই জার্মান ল্যাঙ্গুয়েজের সাথে। হ্যাঁ, আমার আসলে অনেক লম্বা জার্নি।
আমি অনেক দিন ধরে এটা পড়ছিলাম, মাঝখানে কিছুদিন আমার একটু গ্যাপ ছিল বিভিন্ন কারণে কেননা যেহেতু আমরা স্পাউস আমাদের অনেক সমস্যা থাকে, অনেক রকমেরই থাকে। তারপরেও যখন এখন পরীক্ষা দেওয়ার সময় চলে এসেছে, সেই সময় তো আর বসে থাকার না, সেই জন্য আমি পরীক্ষা দেওয়ার 2-3 মাস 4 মাস আগে থেকে একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আহ মোটামুটি একটা ভালো ভাবে একবারে পাশ করে যেতে পারি। এই জন্য আসলে পাশ করার জন্য প্রতিটা মানুষকেই আহ প্র্যাকটিসের বিকল্প নাই। সত্যি কথা যেটা, প্রচুর প্র্যাকটিস করতে হয়, অনেক সময় দিতে হবে। আহ যা কিনা এটা অন্য একটা ভাষা আমাদের, এই জন্য আমাদেরকে এখানে অনেকটা সময় দিতে হয়, না হলে আসলে আয়ত্ত করা যায় না ভাইয়া। আর সেক্ষেত্রে আমারও তাই করতে হয়েছে। সবকিছু কাজের ফাঁকে আমি এই জায়গাটাতে অনেকটা সময় দিয়েছি, চেষ্টা করেছি। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রুপ স্টাডিটা আমার যেটা হয়েছে, যে আমাকে অনেক হেল্প করেছে। আমার সাথে আমার আরো 2টা পার্টনার ছিল, ফ্রেন্ড আমার। ওরাও পরীক্ষা দিয়ে একজন দিয়েছে, একজন দেয়নি আমার সাথেই। তো ওর সাথে আমি অনেক বেশি গ্রুপ স্টাডি করেছি, যা কিনা আমাকে খুবই হেল্প করেছে এই এই জার্নিতে সফল হতে। এই আচ্ছা আপু, আপনার যে পরীক্ষা দেওয়ার সময় যে নার্ভাসনেস যে বিষয়টা কাজ করে, ওইটা আপনার মধ্যে কতটুকু ছিল? আমার তো মনে হয় হাই ছিল। কারণ আপনি আমার সাথে কথা বলার সময় বলতেন, "ভাইয়া আমার তো মাথা ঘুরাচ্ছে, আমার তো ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে।" ওইটা কিভাবে কন্ট্রোল করছেন আপনি পরীক্ষার হলে? হ্যাঁ, 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 সেটা আসলে আসলে এটা ঠিক যে প্রিপারেশন হলেও আমাদের মধ্যে যা হয়, যে মানে যে কোনো এক্সাম দিতে গেলে আমাদের কিন্তু একটা নার্ভাসনেস কাজ করে। হ্যাঁ, সেক্ষেত্রে আমিও ব্যতিক্রম না, আমার আবার একটু বেশি হয়। তারপরেও আমি আহ, সবসময় আল্লাহকে স্মরণ করেছি এবং বলছি, আল্লাহ আমাকে কনফিডেন্ট থাকতে হবে, আল্লাহ তুমি ওকে। আমি যতটুকু শিখেছি আমার ভিতরে একটা কনফিডেন্ট লেভেল চলে এসেছে যে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি পারবো। হ্যাঁ, সেই কনফিডেন্ট নিয়ে আমি গিয়েছি এবং মনে মনে হ্যাঁ আল্লাহকে স্মরণ করেছি, এবং আমি দেখেছি আমাকে আল্লাহ সত্যি অনেক হেল্প করেছে, যেটা কিনা আমি আহ, মানে অবাক হয়েছি যে আসলে এরকম হয় না। আমাদের টিচারও খুব ভালো ছিলেন, খুব ভালো করেছিলেন, এবং আমার যতটুকু করেছিলাম তার মধ্যেই সবকিছু মোটামুটি আসে। কিন্তু আমার আহ, পরীক্ষা দেওয়ার সময় একটু আমার হোয়াইডেন আর লেজনের সময় একটু জাস্ট একটু সমস্যা হয়েছিল। আমি একটুখানি নার্ভাসটা বেশি হয়ে গিয়েছিলাম। না হলে আসলে যদি নার্ভাসটা না হওয়া যায়, এটা বলবো যে নার্ভাস হওয়ার কোনোই নাই আসলে। তাহলে পরে তার পরীক্ষাটা অবশ্যই ভালো হবে, কেন ওরকম ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, আমাদের অ্যাজ ওয়েল আমরা যেভাবে পরীক্ষা দিই ইন্টার ম্যাট্রিক, এবার আমরা দিয়ে এসেছি, আহ, তার চেয়ে সহজ সহজ ভাবলেই সহজ। ঠিক আছে, কিন্তু এটা প্র্যাকটিস করলে বাসায় সবাই যদি সবসময় প্র্যাকটিস করে, এটা তখন কনফিডেন্ট লেভেলটা বেড়ে যায় এবং ওখানে যেও পারা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে বাসায় নিজেকে। জি আপু, অনেক, অনেক ধন্যবাদ। আপনার এই যে অসাধারণ একটা রেজাল্ট করেছেন, আপনি একবারে পরীক্ষা দিয়ে এই নাম্বারটা অর্জন করেছেন। আসলে এটা আ মানে আপনি ধন্যবাদ চাওয়ার যোগ্য, এবং আসলে এটা কৃতজ্ঞতার যোগ্য যে আপনি এই জিনিসটা অর্জন করেছেন। আপনি ডিজার্ভ করেন আপনি। অনেক চেষ্টা করেছেন আপনি এটার জন্য, হ্যাঁ? আপনি তো যেদিন রেজাল্ট শুনেছেন, আমি রেজাল্ট তো আমিই দিয়েছিলাম আপনাকে। আপনি তো কান্না করে দিয়েছিলেন। যে ভাই আসলে কি সত্যি কথা বলছেন কিনা আপনি? আসলে আমি হ্যাঁ, অবশ্যই আপনার বলার ভঙ্গিমাটা একটু অন্যরকম ছিল, তো সেজন্য আমি তখন আপনি বুঝতে পেরেছেন যে আমি কতটা নার্ভাস ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি আমি আসলে ভাবছি আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। ওইটা মনে করে আমি হ্যাঁ, তাড়াতাড়ি হ্যাঁ, হ্যাঁ, করে আমার বলে দিয়েছি। প্রেশার। জি ভাইয়া। যাই হোক, আপনি কিন্তু আসলে যে একটা আল্লাহকে লক্ষ্য ছিল। অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি অনেক হেল্প করেছেন। আমি আপনার ভিডিও থেকে অনেক কিছু নিয়েছি, অনেক কিছু পড়েছি। ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডের সাথে, হ্যাঁ, আপনার এগুলা আমরা দেখেছি, অনেক ভিডিও দেখেছি, ওখান থেকে নিয়ে নিয়ে আবার ইউটিউব থেকে, মানে কিছু কিছু টেকনিক থাকে আসলে পড়তে গেলে, এক একটা টেকনিক চলে আসে যে এইভাবে এইভাবে পড়তে হবে, এইভাবে পড়লে এটা থেকে এটা হতে পারে। যে পড়বে তার অবশ্যই এটার প্রতি একটা সময় দিতে হবে, মনোযোগ দিতে হবে, এবং খুঁজে বের করতে হবে রাস্তাগুলো যে কিভাবে আহ মানে আমি আগাবো, এবং সেটা থেকে আমি সব আর
করতে পারবো, গুছিয়ে নিতে পারবো, সে তখন নিজেই করতে পারে। এটা সময় না দিলে এটা পারবে না, এটার ভিতরে অবশ্যই সময় দিতে হবে। এবং আমি আমার ফ্রেন্ড তামান্না, আহ তামান্না একটু পরেই কথা বলবে ও আমার ফ্রেন্ড। ও ও আর আমি প্রচুর সময় দিয়েছি এবং এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি, যা কিনা আমাদেরকে আসলে এটা রেজাল্ট করতে সাহায্য করেছে। এটা সবারই করা উচিত, সময় বের করে করে। জানি যে একটা গৃহিণীর জন্য অনেক টাফ হয়ে যায়, তারপরও যেহেতু আমাদের টার্গেট, হ্যাঁ আমাদের কিছু করতে হবে, যেতে হবে ওখানে, তাহলে আমাদের এখানে একটু সময় দিতেই হবে, বের করতেই হবে, কিছু করার নেই আসলে। এটা সবার জন্যই বলা, যে আর যদি কাউকে পায় পার্টনার হিসেবে, গ্রুপ স্টাডি এর বিকল্প নাই, সত্যি কথা। এটা খুবই হেল্পফুল, খুবই মানে পড়ার আগ্রহটা বাড়িয়ে দেয়, ঠিক আছে? যেমন আমরা সকাল নাই বিকাল নেই, মানে আমরা যখনই পারতাম, যার যখন সময় হতো আমরা কিন্তু পড়তে বসে যেতাম। হ্যাঁ, যে আমি এই এই সময় ফ্রি আছি, তুমি চলে আসো, বা এরকম একটা টাইমিং করে করে হয়ে যেত। একা কিন্তু পড়ার আগ্রহটা অতটা থাকে না, যেহেতু আমরা গৃহিণী, হ্যাঁ যারা, এই জন্য বলা, আমি বলতে চাই যে যারাই পড়ুক, একটা গ্রুপ কাউকে নিয়ে এরকম বানিয়ে পড়লে পরে তাদের জন্য পড়াটা অনেক হেল্পফুল হবে, এবং তাদের ওইটা জিনিসটা খুব মনে থাকে, ঠিক আছে? গ্রুপ স্টাডি করলে পরে এটা খুব, একজন আরেকজনকে বললে এটা মাথায় সহজেই ঢুকে যায়। তো সবার জন্য আমার এইটাই বলার থাকবে যে সবাই চেষ্টা করবেন ওইটার মনোযোগ দেওয়ার। ভোকাবুলারি প্রচুর পড়তে হবে। ভোকাবুলারির উপরে ভাইয়া আপনি একটু আগে বলেছেন, ভোকাবুলারির উপরে আসলে কোনো নাই। এটা অনেক, যে যত পড়বে সে তত সেন্টেন্স মেক করতে পারবে, বুঝতে পারবে, এবং সেটা থেকে আনসার বের করতে পারবে, সবকিছুই। হ্যাঁ, তো সবার জন্য এইটাই বলার আমার। জি আপু, অনেক অনেক ধন্যবাদ। আপনার আসলে এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল এবং আপনি মনে হচ্ছে এখন মনে হয় মনে করেন আপনার কাঁধ থেকে বড় একটা বোঝা নামছে। আপনি এটা ফিল করতে পারতেছেন যে হ্যাঁ, পরীক্ষা দিয়ে পাস করছি, রিল্যাক্স। তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক হালকা, হ্যাঁ সেটাই। কিন্তু নেক্সটে অবশ্যই আমরা এগিয়ে যাব, কেন এটা আমাদের লাগবে। এটা হ্যাঁ, অবশ্যই, এটা অবশ্যই। আশ্রয়, A1 করে যদি বেআইন ভেবে এগুলো থাকেন তো যে পড়তে এটা হবে। ঠিক সেম, আমরা এভাবেই এভাবেই এগিয়ে যাব, মানে আমাদের টার্গেটটা এভাবেই, যে যত মানে ভোকাবুলারি আছে ভোকাবুলারি মানে আমরা শিখবো। দেন মানে যত রিসোর্স আছে এগুলা ঘাটাঘাটি ঘাটাঘাটি করে আমরা আহ এগুলা আয়ত্ত করার চেষ্টা করব আসলে। আর এভাবে না করলে আসলে ভালো উম, মানে করা যায় না, মানে করতে পারবো না, কেউই করতে পারবে না। অনেক ঘাটতে হবে, কিন্তু এটা তো আমাদের ভাষা না, না এটা একটা অন্য ভাষা। এটা শিখতে হলে আমাদের অবশ্যই এটার পেছনে একটু সময় দিতেই হবে সবাইকে। কষ্ট হবে, কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারা যায়, এটাই আমি এখন বিশ্বাস করি আসলে। জি, অবশ্যই, সত্যি। অবশ্যই। আপনাদের চেষ্টাও ছিল অসাধারণ। আপনি লেগেছিলেন, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যে লেগে থাকতে হয়। কোন জিনিস পেতে হলে ওটার পিছনে লেগে থাকতে হ্যাঁ হয়। এটা হ্যাঁ, একদিনে লেগে আপনি থাকতে পাবেন হয়। আপনি। জি ভাইয়া। জি, এটা ছেড়ে দিলে হবে না। আর এটা এমন একটা ভাষা ভাইয়া, যেটা কিনা আমি আহ পড়ে আবার রেখে দিলাম, পড়বো না, এটা আসলে আমার ভাষা না তো যে আমি মনে রাখবো। এটা আসলে একটু ভুলে ভুলে যা যা কিন্তু এটা রেগুলার যদি আপনি প্র্যাকটিস হ্যাঁ, করেন, হ্যাঁ, এটা অনেকে আসলে এই জিনিসটা গেঁথে বলে যাবে, থাকে, "ভাইয়া ঢুকে শিখেছি যাবে। কিন্তু ভুলে যাচ্ছি।" সো ওষুধটাকে, ভুলে ওষুধটা আমি যাচ্ছে। বলি যে চালিয়ে যান। যেতটুকু ভুলছেন আবার হ্যাঁ ওখান থেকে চালান। ওখান থেকে আবার রিস্টার্ট করেন বারবার। দেখবেন ওই যেটা ভুলছেন হ্যাঁ, না জি ওইটা আর ভুলবেন না। কারণ একই জিনিস আপনি জি যদি বারবার পড়তে থাকেন, ওইটা আমাদের স্নায়ু, আমাদের ব্রেইন গুলা কাজ করে এভাবে, নিউরন গুলো, যে যখন আপনি ওই জিনিসটার সাথে একে পরিচয় করিয়ে তুলবেন, ও আর ভুলবে না এই জিনিসটাকে। ওর মাথায় এটা অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিক। আপনি মুখ দিয়ে বের করতে চাইলে অটোমেটিক বের হয়ে জি যাবে। সো এটা হচ্ছে আমাদের নিয়ম আরকি, যে বারবার প্র্যাকটিসের উপর থাকা। ভুলবো, প্র্যাকটিস করব। ভুলবো, এটা আবার পড়বো। সো এরকম রিস্টার্ট করতে একটা সময় গিয়ে আপনার গোলে গিয়ে আপনি ফিনিশ করবেন, যে হ্যাঁ, করতে হাঁটতে দৌড়াতে আমার গোলের শেষ পর্যন্ত আমি পৌঁছে গিয়েছি আমাদের রেসের। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ আপু। অনেক ধন্যবাদ আপনাকে। জি আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাকে আপনার যেই এক্সপেরিয়েন্সটা আর আমাদের সাথে যে জার্নিটা ছিল ওইটা তুলে ধরার জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাকে আপু। পরবর্তীতে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকজন ফ্রাউ আপু আছেন। তামান্না আপু। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপনার তো মনে হচ্ছে আপনি এখনো নার্ভাস এখানে। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আসলে ভাই আমি একটু নার্ভাসই ছিলাম। আপনাকে পরীক্ষার দিন দেখে আমি নিজেও নার্ভাস হয়ে গেছি, যে আপনার মনে হচ্ছে আপনি কাঁপাকাঁপি আসলে করছেন। আসলে কি ভাই আমার বাসা ছিল তো ভাই দূরে, তো আমি পাপা থেকে গিয়েছিলাম।
সব মিলাই নার্ভাসই ছিলাম। সমস্যা নাই, আমি পাস করছি ভাই, এতে আমি অনেক খুশি। আমি ভাইয়া আমার এই ভাষা শেখাটা ভাইয়া আমার দুটা বাচ্চা সামলে আমি ভাইয়া পরিশ্রম করছি, সময় দিয়েছি। আমি প্রথম এক জায়গায় কোর্স করছিলাম, কিন্তু তখন আমি তো ভাইয়া কিছুই বুঝতাম না। আমি কোনো কিছু বুঝতাম না। তারপরে আমাদের গ্রুপে ছিল উর্মি, ওর সাথে আমি গ্রুপ স্টাডি করছি। তারপরে আমি আবার আপনার ভিডিও দেখতাম, আপনার ভিডিও আমি সবগুলি দেখতাম। তারপরে আপনার এক্সাম প্রিপারেশন ছিল যে, ওইগুলি আমি আমার দেখতাম। আমার আর যে প্লেলিস্টে ভিডিও ওটা কতটুকু এফেক্টিভ আপনার যত আপনি পরীক্ষা দিয়েছেন এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছে কতটুকু এফেক্টিভ আপনি মনে করেন? আমার জন্য তো ভাই, আমি যখন ভাই পড়তাম তখন তো আমাকে খুবই ভালো লাগতো। আমি করতাম, আমার দুইজন ফ্রেন্ড ছিল, আমরা তিনজন মিলে আপনার গ্রুপে দিয়ে দিতাম। আমরা তিনজন মিলে একটা গ্রুপ করছিলাম। সেখানে ভাইয়া আমি ইউটিউব ঘাঁটতাম, ইউটিউব ঘেটে দেখতাম যে কোন কোন ভিডিওগুলো আসলে আমরা করতে পারি। আমি ওগুলি বেছে বেছে আমাদের গ্রুপে দিয়ে দিতাম। তারপরে আমরা বাসায় করতাম। তারপর একটা সময় আমরা গ্রুপে আসতাম, আসে বলতাম কার কোনটা সমস্যা, ওইটা নিয়ে আমরা আলোচনা করতাম। এভাবে আমরা সবকিছু করছি। আমরা ভাইয়া কোনো এক্সাম প্রিপারেশন কোনো কিছু করি নাই ভাইয়া। আমরা তিনজন ভাইয়া, এমনও সময় আমরা পড়ছি ইউটিউব থেকে ভাইয়া, কোনো ভিডিও ভাই আমরা বাদ দেই নাই ভাইয়া, হ্যাঁ, সব বিশেষ ভিডিও করে আমরা পড়ছি ভাই। গুরু টক্সের যে ভিডিওগুলো ছিল ওগুলো আপনারা জি মডেল ভাইয়া। টেস্টগুলা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। জি ভাইয়া। আপনারা আমরা মানে গুরুত্ব আনুমানিক কেমন মডেল টেস্ট করেছেন? মানে কতগুলো হতে পারে আনুমানিক? ভাইয়া, আমরা আনুমানিক ভাইয়া আমরা কোনো কিছু ভাইয়া বাদ দিই নাই। কারণ আপনারা অনেক ইউটিউব আমরা চ্যানেল ঘেটে জি ভাইয়া। ভিডিওগুলো করতেন আর আমাকে হ্যাঁ অনেক হ্যাঁ সময় দিতেন যে ভাইয়া এটার আনসার কি এটা হবে কিনা শিওর হ্যাঁ হয়ে হ্যাঁ নেন। হ্যাঁ। জি এটা ভাইয়া আমাকে ঠিক। পাঠাতেন অনেক সময়। আমি ভাই উর্মিকে পাঠাইতাম, উর্মি আবার আপনাকে পাঠাই দিতাম। আমি বলতাম ভাইয়াটা জিজ্ঞাসা করতে কি হবে, পরে আপনি আবার বলে দিতেন যেটা হবে। না আমি তখন ভাই ভাবলাম প্রতি কি রে এগুলো পায় কই হ্যাঁ ওনারা? হ্যাঁ। তখন দেখলাম না ওনারা তো কোত্থেকে এগুলো বের করে আনে, এগুলো সলভ করে জি ভাইয়া। পরবর্তীতে এখানে আনে। তো দেখেন আপনাদের ওই ফলটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নিজের সামনে। যেটা আপনি চেষ্টা করেছিলেন, যেটা পাওয়ার জন্য আপনারা সাধনা করেছেন, ওইটা আজকে আপনাদের সামনে আছে। যখনই আপনারা রেজাল্টটা পেয়েছেন, আপনাদের মনের প্রশান্তি এটা ঢেউ তুলেছে যে আমি চেষ্টা করেছি, সফল হয়েছি। সো চেষ্টা করে জি যে ভাইয়া। সফল হয়েছে আমরা তো এই প্রবাদ বাক্যটা সবাই জানি। তো আপনাদের চেষ্টা ছিল অসাধারণ। কারণ আপনারা যে পড়াশোনা করতেন, রেগুলার গ্রুপ স্টাডি করতেন এটা আমি খুব ভালো করে জানতাম। কারণ উর্মি আপুকে নিজেও আমি নিজের হাতে পড়াইছি বলতে পারেন, হ্যাঁ? সো জি জি। পরবর্তীতে দেখা গিয়েছে ওই জিনিসগুলো উনার যে চর্চা, উনাকে আমি বলতাম সবসময় যে, "আপু কখনো ছাড়বেন না এই জিনিসটা। আপনি যতই যাই আসুক না কেন আপনার মাঝখানে গ্যাপ যাবে, অনেক কিছু আসবে, অনেক প্রবলেম আপনাকে ফেস করতে হবে। সো আপনি কখনো ছাড়বেন না, আপনি লেগে থাকেন। আপনি যখন পরীক্ষা দিবেন তার আগে গিয়ে আরো স্ট্রং হয়ে এই জিনিসগুলো আরো ঘাটাঘাটি করে বিভিন্ন রিসোর্স থেকে প্র্যাকটিস করতে থাকেন। ইমেইল করা, স্পেশাল আপনারা বিশেষ করে ইমেইল আর অন্যান্য গুলাতে খারাপ করলেও আপনারা স্পিকিং দেখেন, আপনাদের রাইটিং মোটামুটি আপনারা অনেক ভালো করছেন। স্পিকিং, রাইটিং এ। মাশাআল্লাহ অনেক ভালো করছেন আপনারা, তাই না? সো এই জিনিসগুলা হয়ে থাকে কখন? একটা লং টাইম একটা প্র্যাকটিস প্রয়োজন হয়। স্পিকিং বলেন, রাইটিং বলেন, লিসেনিং, রিডিং লং টাইম একটা প্র্যাকটিস করলে এটা প্রয়োজন হয়। দেখা গিয়েছে গ্রামার শেষ করে একটা ভাষা কখনো পর্যাপ্ত হয় না। ঠিক আছে? Das ist nicht eigentlich ausreichend এটা পর্যাপ্ত নয় আপনার একটা গ্রামার শেষ করে একটা ভাষা শেখা। সো গ্রামারের পরে আমাদের স্টেপটা শুরু হয় গ্রামারের পরে। গ্রামার হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার, একটা কাঠামো। ওই কাঠামোকে সাজানোর জন্য, গুছানোর জন্য আমার বাকি যত আমার এলিমেন্ট প্রয়োজন হয়, ওগুলো হচ্ছে আমাদের এই মডেল টেস্ট, আমাদের vocab, আমাদের অন্যান্য সবকিছু মিলিয়ে। দ্যাট মিনস একটা গ্রামার শিখে আপনি শুধুমাত্র একটা কাঠামো এবং স্ট্রাকচার ধরবেন। পরবর্তীতে আপনার যত কিছু লাগে, অন্যান্য যত মসলা সব হচ্ছে বাহিরের। সেম থিংস যখন আপনি একটা বিল্ডিং তৈরি করতে যাবেন, আপনার একটা বিল্ডিং এর প্রথমত ইঞ্জিনিয়ারদের একটা কি প্রয়োজন? একটা নকশা প্রয়োজন, একটা ডিজাইন প্রয়োজন যে বিল্ডিংটা কেমন হবে, কয়তলা ফাউন্ডেশন, তারপরে এটার মাটিতে কতটুকু এটা ফিলার গাড়তে হবে, কয়টা ফিলার করতে হবে। এই যে একটা কাঠামো, প্রথমত কাঠামো চিন্তা করতে হয় আপনাকে। দ্যাট মিনস জার্মান বলেন বা যতগুলো ভাষা বলেন, প্রত্যেকটা ভাষার গ্রামারটা হচ্ছে তার কাঠামো একটা স্ট্রাকচার। ওই স্ট্রাকচারটা ফলো করে এবারে পরবর্তীতে যেমন বিল্ডিংটা বানানোর সময় ইট, বালি, সিমেন্ট যা প্রয়োজন হয় ম্যাটেরিয়াল সব একসাথে করে তৈরি করা হয়। সেম টু সেম পরবর্তীতে আপনি vocab, এক্সাম প্রিপারেশন সব মিলিয়ে আপনার সেন্টেন্স স্ট্রাকচার মেক করা, কথা বলা শেখা, লিখা শেখা, বলতে শেখা, শুনতে শেখা এই সব যখন একসাথে করে করবেন তখন আপনার বিল্ডিংটার মতো আপনার জার্মান ভাষাটাও পরিপূর্ণভাবে তৈরি হবে। সো আমাদের ওই জিনিসটাই কি অবশ্যই ফলো করতে হবে। আর আপনারা ইতিমধ্যে যেহেতু এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছে, আপনাদের পরীক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ পাসও করেছেন। ভালো রেজাল্টের সাথে আলহামদুলিল্লাহ পাসও করেছেন। সো আপনার নার্ভাসনেসটা কিন্তু মনে হয় খুবই একটু বেশি ছিল আপু। আপনার
এই জিনিসটা আমি একটু ইয়ে করেছিলাম যেদিন আপনার সাথে আমি এক্সামের আগ মুহূর্তে দেখা করেছিলাম আপনার সাথে। হ্যাঁ ভাইয়া, আমি সবসময় ভাবতাম কি ভাইয়া আমার স্পেশাল একটু খারাপ হয়েছিল। তো আমি দ্বিতীয় পরীক্ষার দিন অত নার্ভাস ছিলাম ছিলাম কিন্তু ভিতরে যখন ভাইয়া গেছি না পরীক্ষার হলে, তখন হচ্ছে আমার কাছে হোরেনটা মোটামুটি ভালোই লাগছে। তারপর লেজেন্ডটা আমার কাছে না ভাইয়া সহজেই লাগছে, তো আমার ভোকাবুলারি সহজে লাগছে। কিন্তু ভাই আমি ভাইয়া করছি কি, ওই প্রথম প্রশ্ন আছে না ওখানে আমি ইয়ে করছিলাম যে আমি পরে একসাথে পূরণ করব। আচ্ছা, আচ্ছা। পূরণ করার পরে আমি হুম, আমি আর হচ্ছে schreiben Teil 1 তারপর Teil 2 আমি ভাবছি যে এটা শেষ করে তারপর আমি ভাই সময়টা ভাই চলে যাচ্ছে, আমি এটা ভাইয়া বুঝতেই পারি নাই হুম, হুম। বুঝতে আপনার পারি তাহলে নাই মিস্টেক করছেন ওই জায়গায় যে টাইম ম্যানেজমেন্টটা করতে পারেননি। জি ভাইয়া, আমি ভাইয়া এটা বুঝতে পারি নাই। আমাকে বলতেছে কি টিচার বলতেছে যে আর 10 মিনিট সময় আছে ভাই, আমি এই মুহূর্তে ভাই আমি schreiben Teils তো করি নাই। তারপরে আমি হচ্ছে টাইলস ধোয়াও করি নাই, এদিকে আমি ভাইয়া সব দাগায় রাখছি তো ভাই আমি একটা পুরোনো ভাইয়া করি নাই হুম, এক্সাক্টলি। অ্যান্সার যখন করতে সাধারণত যে। আপনারা যখন পরীক্ষা দিতে যান, ১ম এ একটা দিক নির্দেশনা দিয়ে দেয় তারা, তাই না? যে আপনাদেরকে হ্যাঁ এত ভাইয়া। মিনিট সময় আপনারা এই জি আনসার জি আনভর্ট ভগেন যেটা আছে আনসার পত্র, উত্তরপত্র জি এটা এভাবে পূরণ করবেন। তারাও বলে দেয়। তো হ্যাঁ আমি সবসময় রিকমেন্ড জি করি প্রথমত আপনারা যখন লেসন করেন, লেসনের জন্য আপনারা আনসার পত্রের জন্য আলাদা একটা সময় নির্দিষ্ট করে রাখবেন যে এই সময়ের মধ্যে আপনারা আপনাদের আনসার আপনাদের যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে উত্তর কোনটা হবে এটা বুঝে ফেলা অথবা প্রশ্নের মধ্যে হালকা একটু দাগিয়ে রাখা। পরবর্তীতে হ্যাঁ ওই যে লাস্টে সময় ৩ মিনিট ৪ মিনিট সময় রেখে ওই সময়ের মধ্যে আবার ফিল আপ করে ফেলতে হবে। ঠিক আছে? একটু রিভিশন দিয়ে তারপরে ফিল আপ করে ফেলবেন যে হ্যাঁ, এটা হচ্ছে। ঠিক আছে? ওই জিনিসটা টাইম ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ লেসনের ক্ষেত্রে। আমি যখন আমার এখানে এক্সাম নিই সাধারণত দেখবেন ভিডিওগুলো যে আমি একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিই যে ১ মিনিট বা ১০০ সেকেন্ড। ওই ১০০ সেকেন্ডের মধ্যে ওই প্রশ্নটা সলভ করতে হবে। তাছাড়া কোনো ওয়ে নাই। আর কোনো অপশন নাই। এটা কেন করি? এটা এইজন্যই করি যে এক্সাম প্রিপারেশন এ গিয়ে যাতে করে টাইম ম্যানেজমেন্টটা আমাদের কি পর্যাপ্ত পরিমাণে করতে পারি আমরা। যথেষ্ট পরিমাণে যেন হয় আমাদের সময়টা। ঠিক আছে? এই জিনিসটা আমরা হয়তো মিস্টেক করে হয়ে গিয়েছে। এখন কিছু তো করার নাই। যাক তারপরেও কি আলহামদুলিল্লাহ ইন টোটাল Gesamtpunkt বা টোটাল রেজাল্টটা তো আপনার ভালো আসছে। যতটুকু আপনার প্রয়োজন ছিল অতটুকু আপনার চলে আসছে। সো এটার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা আপু। আর আপনাদের যে চেষ্টাটা আমি বলব সামনেও ধরে রাখেন। কারণ সামনে এখনো পথ অনেক বাকি। আ জার্মান ল্যাঙ্গুয়েজ যেহেতু জার্মান যাবেন, ওখানে অনেক প্রয়োজন হবে এই জিনিসটা। সো যত বেশি পারেন শিখতে থাকেন। সামনের পথটা ইনশাআল্লাহ আপনাদের অনেক সহজ হবে। ইনশাল্লাহ ভাই, আমারও ইচ্ছা সামনের দিকে আগায় যাওয়া, আমিও ভাইয়া বেআইন পর্যন্ত করবো ইনশাল্লাহ। তো আমি আসলে কি ভাইয়া সবই ভাইয়া পরীক্ষাটা আসলে ভাই সবই ভাগ্য ভাইয়া, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, তা এক্সাক্টলি। না এখন আমরা তো হলে ভাইয়া চেষ্টার আমি অধিকারী সর্বোচ্চ। আমি ভাইয়া সবসময় ভাবতাম যে আমি পরীক্ষার হলে গিয়ে আমি আগে হরিণটা করব। আমাদের যে পার্টনার ছিল দুইজন, আমরা বলছি যে আগে হরিণটা করবো, হরিণটা করার পরে আমরা ইমেল করব, তারপরে সাইবেনটা আইন্স করবো, তারপর লেজেন্ডটা করবো। আমরা ভাই সবসময় বলছি কিন্তু ভাই ওখানে যে আমার যে ভাই কি হয়েছিল ভাইয়া, আমি হ্যাঁ, আর ওখানে মাথায় কিছু ছিল সিকোয়েন্সটা না। অ্যাকচুয়ালি মেইনটেন্স করা খুবই প্রয়োজন হয় জি যখন ভাইয়া, আমি হৈরানের ভাইয়া পরে 10 মিনিটে ভাইয়া আমি 10 মিনিটে ভাইয়া ইমেলটা লিখছি। তারপর হচ্ছে schreiben Teil 1, তারপর হচ্ছে ওই সবগুলো আমি পূরণ করছি ভাই। আমি যে ভাই কি মুহূর্তে যে পরীক্ষাটা ভাই দিছি ভাই, আমার মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি ভাই বুঝতে পারি না, আমার সময় যেদিকে চলে গেছে ভাই আমি বুঝতেই পারি না ভাইয়া। হুম। ওই মিস্টেকটা যারা পরবর্তীতে জি ভাইয়া। পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে জি থাকবে ভাইয়া। এই পরামর্শ যে অবশ্যই প্রথমত টাইম দেখবেন আর আমার মতো আপনার যেন, সিকোয়েন্স হ্যাঁ অনুযায়ী হ্যাঁ। করবেন। জি জি। সিকোয়েন্স মিস্টেক করবেন না যে হরিণের পর হ্যাঁ শ্রাইবেন দিয়ে দেব তারপর লেজেন্ড ওই সিকোয়েন্স মিস্টেক মানে ওইটা যদি ব্রেক করেন আপনি আপনার কনসেনট্রেট ব্রেক হবে। কারণ দেখেন লেজেন্ড আর শ্রাইবেন এক নয়। শ্রাইবেন হচ্ছে আপনি নিচ থেকে লিখতে হবে আর লেজেন্ড হচ্ছে ওখানে যেগুলো আছে ওগুলো যা বুঝতে হবে। দ্যাট মিনস ২ টা ডিফারেন্ট। যখন আপনি আপনার একটা কনসেনট্রেট ব্রেক করবেন। সাপোজ আপনি হইডেন করলেন। ওখানে আমাদের একটা কনসেনট্রেশন দেওয়া লাগে যে কি বলছে আমাদেরকে ওটা শুনে বুঝতে হবে। ওকে গেল। ওই সিচুয়েশন এ আপনি যখন সেকেন্ড টাইলে আপনি সেকেন্ড সিকোয়েন্স এ ধরতেছেন যে আপনি শ্রাইবেনটা লিখে ফেলবেন। লিখে তারপর লেজেন্ডটা করবেন। ওই সময়ে গিয়ে শ্রাইবেনটা লিখতে গেলে একটু চিন্তা করতে হয়, তাই না? যে সেন্টেন্স গুলো মেক করছি ওটা ঠিক হচ্ছে কিনা, গ্রামার ভুল আছে কিনা। ওই যে চিন্তা করতে তখন আপনি চিন্তার জগতে হারিয়ে যান। এইবারে যখন আপনি লেজেন্ডটা করতে যান, তখন এবার আপনি একটু ধাক্কা খাবেন যে লেজেন্ড করতে গেলে এখন তো অর্থ করতে পারতেছি না। হয়তোবা অর্থ করতে পারলেও সময় ম্যানেজ হচ্ছে না। আমার সময় অল্প। তাড়াতাড়ি দাগাইতে হবে। এবারে তাড়াতাড়ি দাগাতে গিয়ে দেখা যাচ্ছে সঠিকটা ভুল দাগিয়ে চলে আসবেন। এই ভুলের কারণে রেজাল্টটা কি? দেখা যায় কি খারাপ চলে আসে। আপনার তো ভালো যে আপনি স্পিকিং আর লিসেনিং এই ২ টা আপনাকে বাঁচিয়ে দিয়েছে। একদম আ শেষ মুহূর্তে তরিয়ে এসে একদম তীরে এসে নাহলে তরিটা ডুবে যেত। যদি আপনার ওই জিনিসটা না থাকতো স্পিকিং এর আর হৈরেনের।
সো যতটুকু করেছেন এই নার্ভাসনেসটা আসলে একবার যখন এক্সপেরিয়েন্স হয়ে যায়, সামনের পরবর্তী স্টেপগুলা আমাদের পার করতে একটু সহজ হয়। যখন একবার আমরা এক্সপেরিয়েন্স গেইন করতে পারি। সো আপু অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ আপনার এই সময়টা দেয়ার জন্য এবং আপনার যে এক্সপেরিয়েন্সটা ওইটা শেয়ার করার জন্য। এখন আমি আপনাদের সবার উদ্দেশ্যে আমার কিছু দিক নির্দেশনা থাকবে যে জার্মান ভাষা কিভাবে শিখবো, কিভাবে কি করব না করব। আমি একদম নুল থেকে যেহেতু শেখাই, একদম নুল থেকেই শুরু করি যে কিভাবে আপনারা শুরু করবেন। যখন আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি একটা ভাষা শিখব, আপনাকে প্রপার সিদ্ধান্তে আসতে হবে যে ভাষাটা আমি শিখব কিনা, আদৌ আমি পারবো কিনা। আপনি আপনি জানেন আপনার মধ্যে কতটুকু ক্যাপাসিটি আছে। আপনি ক্যাপাসিটির বাহিরে যদি চিন্তা করেন, সেক্ষেত্রে দেখা যাক আপনার যেই স্ট্রাগল বা পরিশ্রম সেটাও দ্বিগুণ করতে হবে। সো সবসময় আমরা চিন্তা করব আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যে আমি পারবো কিনা। হ্যাঁ? সো জার্মান ভাষা কঠিন, সহজ বা মিডিয়াম এমন কিছু আমি বলব না। আমি যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে ভাষাটা কেমন? আমি জিজ্ঞেস করি, আপনার কাছে যদি মনে হয় আপনি প্র্যাকটিস যদি করেন রেগুলার তাহলে সহজ। আর যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কঠিন। জাস্ট আমি সিম্পল এই ২ টা আনসার দিই। যে যদি প্র্যাকটিস করেন তাহলে সহজ, প্র্যাকটিস না করলে কঠিন। কারণ যেকোনো ভাষায় কি যখন আমরা চর্চা করব তখন ওইটা গিয়ে একটু বেটার হবে, ইমপ্রুভমেন্ট পাবো। আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো ওইটা দিয়ে। সো আমরা কিভাবে শুরু করতে পারি? সাধারণত দেখেন আমি আপনাদের যারা ফ্রিতে ক্লাস করেন বা YouTube এর থেকে ক্লাস করেন, বাসায় নিজে শেখার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলব যে আপনারা প্রথমত আমার YouTube চ্যানেল যে প্লেলিস্টে আছে একদম গ্রামার আমি বলতে পারি এটা যদি 90 থেকে 95% কমপ্লিট করেন, আপনার গ্রামার একদম আমি বলব যে 90 থেকে 95% কমপ্লিট হবে। একদম 100% সিউর দিয়ে বলব যে 90 থেকে 95% আপনার কমপ্লিট। দেন তারপরে A1 এক্সাম প্রিপারেশন। আমি প্রিপারেশনের সময়ও দেখবেন অনেক কিছু দেখিয়েছি। ভেঙে জিনিসগুলো বুঝিয়েছি। schreiben কিভাবে করবেন, এক্সপ্রেশন কিভাবে করবেন, এক্সপ্রেশনের যে থেমাগুলো থাকে ওগুলো নিয়ে কিভাবে চর্চা করবেন সেটা আমি ওখানে বুঝিয়ে দিয়েছি। এখন আপনারা কিভাবে এই সিকোয়েন্সটা ফলো করবেন এবং কিভাবে কি করবেন? সাপোজ মনে করেন প্রতিদিন একটা করে ক্লাস দেখবেন। ক্লাস দেখার পাশাপাশি ২ টা নোট খাতা বানাবেন। একটা নোট খাতা হচ্ছে গ্রামার, আরেকটা নোট খাতা হচ্ছে vocab এর জন্য। গ্রামারের নোট খাতায় আপনি শুধুমাত্র গ্রামারগুলো তুলবেন। আমার প্রত্যেকটা ক্লাসে যে গ্রামারগুলো পাচ্ছেন অথবা গুরুত্বপূর্ণ যে গ্রামারগুলো আপনি বিভিন্ন রিসোর্স থেকে, বিভিন্ন ভিডিও থেকে পাবেন, ওগুলো আপনি প্রথমত গ্রামারগুলো তুলে ধরবেন। আর পরবর্তীতে যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে vocab এর জন্য। আপনি যখন কোনো একটা বই সলভ করতে যাবেন, কোনো একটা গ্রামার সলভ করতে যাবেন, আপনি অনেক গুরুত্বপূর্ণ vocab পাবেন। ওই vocab গুলা obviously আপনি ওখানে তুলে ধরবেন আপনার ওই খাতায়। এবং ওই খাতায় যখন তুলবেন আপনি আপনি বাংলা প্রথমত ডয়েচ লিখবেন। ডয়েচ লিখে পাশাপাশি আপনি বাংলাটা লিখবেন। কারণ আমরা বাঙালি, আমাদের মাতৃভাষায় এই জিনিসটা শিখতে হবে আমাদেরকে। আমরা ডয়েচ শিখে কি সম্পূর্ণ ডয়েচ শেখা বা ডয়েচ টু ইংলিশ একটু কঠিন হয়ে পড়ে। যারা মনে করেন কমফোর্ট ইংলিশে তারা ইংরেজিতে শিখবেন, কোনো সমস্যা নেই। বাট নরমালি যেটা হয় আমরা বাংলাতে যদি শিখি আমাদের জন্য এটা বেটার হয়। কারণ আমরা যখন জার্মান ভাষা বলতে যাব সর্বপ্রথম আমরা থিংকিং যেটা করব মাথায় আমাদের আসবে বাংলাটা যে আমি কি বলব। দেন তারপরে আমি ডয়েচ করব। সো আমাদের শিখতে হবে বাংলা। এটা হচ্ছে মনে রাখবেন। অলওয়েজ শেখার চেষ্টা করবেন বাংলা থেকে ডয়েচ। ঠিক আছে? যেমন ভাষাকে কি বলে ডয়েচে? Sprache। সো আপনি এভাবে শিখবেন। প্রথমে বাংলাটা, দেন বাংলা থেকে কি? ডয়েচটা। তাহলে আপনার সবচেয়ে বেশি মনে থাকবে। দেখা গিয়েছে আমরা অনেক সময় অর্থ শিখি, অর্থাৎ যে একটা vocab আছে ওইটার অর্থ বাংলাটা শিখছি। বাট অনেক সময় বলার সময় কারণ যেহেতু আমরা চিন্তা করতেছি বাংলাতে, তো ওই জিনিসটা মাথায় আসে না। দ্যাট মিনস শিখবেন, শেখার নিয়মটা হচ্ছে প্রথমত হচ্ছে বাংলা, দেন বাংলা থেকে ডয়েচটা। এটা হচ্ছে vocab এর নিয়ম। তাহলে গেল। কি করবেন? ২ টা খাতার মধ্যে একটাতে গ্রামার উঠাচ্ছেন, আরেকটাতে কি vocab উঠাচ্ছেন। তাহলে গ্রামারগুলো এরকম সিরিয়াল ওয়াইজ ভিডিও যেগুলো সিরিয়াল ওয়াইজ কারণ আমার ভিডিওগুলো খুবই সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ আমি সাজিয়েছি। গুছিয়েছি। কোনটার পর কোনটা পড়ালে আপনি বুঝতে পারবেন, কিভাবে প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন। ওই জিনিসটা আমি ওখানে তুলে ধরেছি যে কিভাবে কি করলে আপনার পর্যাপ্ত পরিমাণ হয়ে যাবে, যথেষ্ট পরিমাণ আপনার জন্য এটা। আর পরবর্তী হচ্ছে এক্সাম প্রিপারেশন। যখন আপনার গ্রামার কমপ্লিট হবে, তারপরে আমি ওখানে যে বইটা সলভ করেছি স্পেকট্রাম, ওইটা আপনার মোটামুটি হয়ে যাচ্ছে। আপনি vocab শিখেছেন যথেষ্ট পরিমাণে। অন্তত আমি তো বলি A1 এর জন্য প্রায় ১৫০০ থেকে ২০০০ যদি vocab জানা থাকে, আপনি বলতে পারেন 80% আপনার ধারণা চলে আসছে A1 সম্পর্কে। আপনার 80 থেকে 90% ধারণা চলে আসবে A1 সম্পর্কে যদি আপনি ১৫০০ থেকে ২০০০। অনেকে দেখা যায় ৫০০, ৬০০, ৭০০ শিখে। আর অ্যাকচুয়ালি এই vocab দিয়ে কিছু হয় না। হ্যাঁ? এই vocab দিয়ে কিছু হয় না। যখন আপনি এক্সাম প্রিপারেশন এ যাবেন, আপনি মডেল টেস্টগুলো সলভ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি না, আপনি অর্থ করতে পারতেছেন না, আপনি কিছু অর্থ মিস্টেক হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। এটা তখনই ঘটবে। ঠিক আছে? সো এটা খুবই জানা গুরুত্বপূর্ণ যে
আমরা যখন আমাদের এই জিনিসগুলো করতে যাব, আমরা ভোক্যাবগুলার অর্থগুলো শিখব এবং শেখার পাশাপাশি ওই ভোক্যাবগুলাকে সেন্টেন্স মেকিং করার চেষ্টা করব ভোক্যাবগুলো দিয়ে। কেমন সেন্টেন্স মেকিং? সাপোজ মনে করেন যেকোনো চিন্তা, হ্যাঁ? যেকোনো আমরা চিন্তা যখন করি বাংলাতে চিন্তা করি, ওটা আপনি ডয়েচে করবেন। ডয়েচে করে আপনি খাতায় লিখবেন। সো ওই যে সেন্টেন্স মেকিংটা আপনি যে ভোকাব শিখেছেন, ওই ভোকাবটা সেন্টেন্সের মধ্যে যখন ব্যবহার করবেন, তখন দেখবেন আপনার ওই ভোকাবুলারিটা ভোলার সম্ভাবনা খুবই কম। চান্সেস খুবই কম থাকে। ঠিক আছে? তাহলে এই ছিল মোটামুটি A to Z আপনাদের টিপস যে আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো একটা আরো এটার বাহিরেও অনেক ইউটিউব চ্যানেল আছে। লার্ন জার্মান, ইজি জার্মান, আরো বাংলার কিছু চ্যানেল আছে। ওগুলো আপনারা ফলো করবেন অবশ্যই। এমন না যে আমার এখানে অল্প কিছু পাবেন। আমার এখানে বেশি কিছু না। অল্প কিছু পাবেন। কিন্তু বাহিরে আরো অনেক রিসোর্স আছে। গুরু টক্স, জার্মান আড্ডা ওইসব চ্যানেলগুলো থেকে আপনারা আ আ এক্সামের জন্য যে প্রিপারেশনের জন্য আমাদের মডেল টেস্ট প্রয়োজন। হইরেন, লেজেন, শ্রাইবেন, এক্সপ্রেশন এর পার্টগুলো থাকে। ওগুলো আপনারা প্র্যাকটিস করবেন ওই জায়গা থেকে। যখন A to Z এই দিক নির্দেশনাগুলো আপনি ফলো করে একদম সম্পূর্ণ A to Z শেষ করতে পারবেন। আমি মনে করি আপনি যখন গোয়েতেতে এক্সাম দিবেন, আশা করি ভালো একটা বা আশানুরূপ একটা রেজাল্ট করতে পারবেন। কারণ এটা যথেষ্ট। এটা এতটুকু যথেষ্ট আপনার জন্য একটা ভালো একটা রেজাল্ট করা। দ্যাট মিনস আমি যেভাবে বলছি ওভাবে যদি কেউ ফলো করে থাকেন, ওভাবে যদি আগান ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করবেন। এখন আসি গুরুত্বপূর্ণ আরেকটা টপিক হচ্ছে A1 এর জন্য কোন বইগুলো আমরা অনুসরণ করতে পারি? কোন বইগুলো আমরা অনুসরণ করতে পারি? কারণ বইয়ের লিস্ট যদি ধরি, অভাব নেই। অনেক বই আছে। তার মধ্যে এই বইগুলো আমার কম্বাইনে আমি সাধারণত আমার প্রাইভেট ব্যাচগুলোতে আমি এই বইগুলোই কম্বাইন করে পড়াই আরকি। আমার এই বইগুলো কিন্তু পড়ানো হয় সুন্দর করে ধরে বা প্র্যাকটিস এখান থেকে হাউস অফ গাবে হোমওয়ার্ক দেওয়া হয়। তো এই জিনিসগুলো আমি মেইনটেইন করি আমার প্রাইভেট ব্যাচগুলোতে। সো আপনারা যারা বাসায় আছেন আপনারা কিভাবে করবেন? কোন বই কিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিনিস জানাটা। যেমন গ্রামাটিভ অ্যাক্টিভ A1 bis B1 A1 থেকে B1 পর্যন্ত গ্রামাটিভ অ্যাক্টিভ এর বইটা। এটা গ্রামারের জন্য খুবই চমৎকার বই। যদি বলেন গ্রামারের উপর জার্মান ভাষা শেখার জন্য গ্রামার প্র্যাকটিসের জন্য এই বই থেকে আর কোন বই বেটার মনে হয় না আমার মতে এবং যারা এই বইটা করেছে সবাই বলবে। কারণ জার্মান ভাষা শেখা শুরু করলেই সর্বপ্রথম গ্রামাটিভ অ্যাক্টিভ আসবে এই গ্রামার প্র্যাকটিসের জন্য। দ্বিতীয় কথা হচ্ছে মেইন বই হিসেবে কোনটা রাখবেন? মেইন বই হিসেবে সাধারণত নেসভাগ আর স্পেকট্রাম ২ টাই থাকে। আমার কাছে আমি ইতিমধ্যে বলেছি স্পেকট্রামটা খুব ভালো লাগে আর এটার প্র্যাকটিসগুলো অনেক দারুণ, খুবই ইফেক্টিভ এবং এখানে ভোকাব গুলো খুবই ইফেক্টিভ। আর নেসওয়ার্কের জন্য যদি বলেন প্র্যাকটিস এখানে আ ততটা ইফেক্টিভ না মোটামুটি বলতে পারেন। আর এখানে সবচেয়ে বেশি জিনিস হচ্ছে ইফেক্টিভ জিনিস হচ্ছে ভোকাব গুলা। কেউ যদি স্পেকট্রাম করেন পাশাপাশি নেসওয়ার্ক থেকে ভোকাব গুলো শিখতে পারেন, তাহলে মনে হয় অনেক বেটার হবে। কারণ মেইন বই যেকোনো একটা রাখলে আমাদের বেটার হয়। তারপর হচ্ছে ভোকাবুলারি। আবার ভোকাবুলারির জন্য আলাদা বই। হ্যাঁ, ভিলবর্তার বুক নামে একটা বই আছে। অনেকে ইতিমধ্যে যারা আমার গ্রুপগুলোতে জয়েন আছেন অথবা আমার ভিডিও দেখেন তারা ইতিমধ্যে জানেন যে এই বইটা সাধারণত আমি একটু প্রেফার করি ভোকাবুলারির জন্য। কারণ এখানে সুন্দর পিকচার দেওয়া থাকে, সুন্দর ছবি দেওয়া থাকে। ছবি দেখে সুন্দর কি ভোকাবগুলা পড়া যায়। সো ওইটা খুবই দারুণ। যখন একটা পিকচার দেখে আপনি একটা ভোকাব শিখবেন, ওই পিকচারটা আপনার রিমাইন্ড থাকবে, আপনার মাথায় থাকবে তখন আপনার মনে পড়বে জিনিসটা। ঠিক আছে? তো ওই যে প্রায় এখানে কত আছে বলতে পারেন ৯০০ থেকে ১,০০০ মতো ভোকাব আছে। ওগুলা খুবই A1 এর জন্য মানে একদম প্রত্যেকটা ভোকাবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড সর্বশেষ এগুলো পড়ার পরে আপনাকে পড়তে হবে প্রুফুংস্টেনিং A1 যেহেতু আপনি এক্সাম দিবেন, এক্সাম প্রিপারেশন আপনি দেন না দেন প্রিপারেশন আপনাকে নিতেই হবে। আমি যেটা বলেছি এক্সাম আপনারা দেন না দেন এক্সাম প্রিপারেশন আপনারা করবেন। এক্সাম প্রিপারেশন অনেক এক্সপেরিয়েন্স হবে। কারণ আপনি B1 দেন, B2 দেন, যাই দেন না কেন আপনাকে এক্সাম হলে বসতে হবে। ওইজন্য আপনার এক্সাম সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। একদম আ নিচের যে ধাপগুলো আছে, লেভেলগুলো আছে ওগুলা থেকে শুরু করে। দ্যাট মিনস আপনি A1 যখন প্রুফুংস্টেনিং করবেন, আপনার দেখবেন এই এক্সাম প্রিপারেশন এ অনেক আপনি কি ধারণা চলে আসবে এক্সাম প্রিপারেশন সম্পর্কে যে এক্সাম প্রিপারেশন কেমন মডেল টেস্ট হচ্ছে, কেমন কোয়েশ্চেন হচ্ছে, তারপরে ভোকাব কেমন ইউজ হচ্ছে। আপনারা এটা ঘাটলে একটু দেখতে পাবেন এই জিনিসটা। আর পাশাপাশি অন্যান্য মডেল টেস্টের বই আছে। ওগুলো হয়তো নাও পেলে আপনারা গুরু টক্স চ্যানেল দেখবেন ওখানে সুন্দর প্লেলিস্ট দেওয়া আছে। হইডেন, লেজেন্ড, শ্রাইবেন, এক্সপ্রেশনের। ওই জিনিসগুলো ওখান থেকে প্র্যাকটিস করলে আমার মতে যথেষ্ট পরিমাণ। এই ২-১ টা চ্যানেল ফলো করে আপনি বাসায় নিজে চর্চা করে আর গ্রুপে স্টাডি করে এই জিনিসটা অসাধারণভাবে আপনি শেষ করতে পারবেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ অনেকে হয়তোবা এখন নক দিবেন যে, "ভাইয়া বইগুলো কোথায় পাবো?" সাধারণত বইগুলো আপনারা নীলক্ষেতে হয়তো যোগাযোগ করলে কোনো একটা বুক স্টোরে পেয়ে যেতে পারেন।
আমাদের এখানে সার্ভিসটা হচ্ছে সাধারণত আমাদের যে প্রাইভেট স্টুডেন্ট তাদের জন্য আমরা বইগুলো অ্যাকচুয়ালি প্রিন্ট আউট করে থাকি আরকি। ইনশাআল্লাহ সুন আপনাদের জন্য এরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ চলছে। যাতে করে পুরো বাংলাদেশ থেকে বলেন মানুষ সবাই অর্ডার করতে পারবে বই। ওরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ চলতেছে ইনশাআল্লাহ। সুন আপনারা এই বইগুলো আমাদের কাছেও পেয়ে যাবেন। যখন আমাদের কাজ শেষ হবে, প্রজেক্ট শেষ হবে তখন আপনাদেরকে ইতিমধ্যে YouTube এ হোক, Facebook এ হোক, WhatsApp এ হোক সব জায়গায় আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হবে যে এই জিনিসগুলো আপনারা এখন থেকে আমাদের কাছেও কি স্টোরে পেয়ে যাবেন। সো এই জিনিসটা আমরা কাজ করছি আপনাদের জন্য যাতে করে আপনারা খুবই উপকৃত হন এই জিনিসগুলো থেকে। ওইজন্য আমাদের এটা নিয়ে কাজ চলতেছে ইনশাআল্লাহ। আশা করি আমরা সফল হব। কারণ আল্লাহ আছে। আর আমাদের চেষ্টা তো ইনশাআল্লাহ অলওয়েজ আছে আপনাদের সাথে। ওকে, তাহলে এই গেল আমাদের আজকের গুরুত্বপূর্ণ যে টিপসগুলা যে কিভাবে কি করবেন, কিভাবে পড়াশোনা করবেন। আর রেগুলার পড়াশোনা দেখা যায় কি অনেকে জিজ্ঞেস করে যে, "ভাইয়া রেগুলার কত ঘন্টা পড়াশোনা করব?" আমি অ্যাকচুয়ালি ঘন্টা হিসাব করে কোনো পড়াশোনা নিজেও করি না, কাউকে করতেও বলি না। কারণ আমি বলি সাধারণত আপনার যতক্ষণ মন চায় মানে আপনার মনও স্থির আছে যে আমি পড়াশোনা করব, আপনার পড়ায় মন বসছে। একটা হচ্ছে কেউ আছে ৩ ঘন্টা পড়াশোনা করে একটা টপিক শিখে আর ওই জিনিসটা কেউ সেম জিনিস ২০ মিনিট ৩০ মিনিটে শিখে ফেলে। কারণ কিছু টেকনিক আছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের পড়ার মন মানসিকতা, আমাদের মনোযোগটা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন পড়বেন আপনার মনোযোগ যদি না থাকে, সাপোজ আপনি পড়তে যাচ্ছেন কিন্তু আপনার মনোযোগ অন্য জায়গায়। তাহলে তো এই পড়াটা যদি আপনি আজীবনও পড়েন তাহলে আপনার রিমেম্বার হবে না কখনো। সো মনোযোগটা ধরে পড়াশোনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যখনই কাজের ফাঁকে সময় পান অথবা আপনার অবসর সময় থাকে, আপনি বিভিন্ন ডয়েচে ভিডিওগুলো দেখেন। বিশেষ করে হইরন ইমপ্রুভমেন্ট এর জন্য আপনি বিভিন্ন সিরিজ দেখতে পারেন। YouTube এ কত শত ভিডিও আছে, হাজার ভিডিও আছে। ওগুলো আপনি দেখেন, ডয়েচে দেখেন। রয়েছে কার্টুন আছে, কার্টুন দেখেন। আপনি পডকাস্ট আছে, পডকাস্ট শুনেন। আপনার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এক্সপ্রেশনের জন্য আপনি আপনার পার্টনার খুঁজে ওর সাথে বসে কথা বলেন। আপনার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। লেজেনের জন্য আপনি ভোকাব শিখে আপনি মডেল টেস্ট সলভ করেন। আপনার হয়ে যাবে। ফ্রাইবেনের জন্য আপনি বিভিন্ন ইমেইলগুলো দেখে ইমেইলগুলো নিজে লেখার চেষ্টা করেন বাসায়। আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ইম্পসিবল কিছু না। ঠিক আছে? এই পর্যন্ত অনেকে নিজে বাসায় চর্চা করে এই জিনিসটা কমপ্লিট করতে পেরেছে। আর যদি দেখেন না নিজে চর্চা করার পরে হচ্ছে না, তাহলে তো আমি আছি সমস্যা না। আমাদের প্রাইভেট ব্যাচ আছে। কোনো সমস্যা নাই। আমরা এখানে আরো ফুল সাপোর্ট দিয়ে থাকবো। এখানে আমাদের একটা গাইডলাইনে থাকবেন। আমাদের গাইডলাইনের মধ্যে ইনশাআল্লাহ চলতে পারবেন। ঠিক আছে? আর আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট আপনারা ইতিমধ্যে নোটিস করেছেন যে আমি YouTube থেকে আমার A2 প্লেলিস্টে কিছু ভিডিও আমি হাইড করে রেখেছি। এটা অ্যাকচুয়ালি কেন? এটা আমি এই ভিডিওতে এক্সপ্লেইন করি যে আ ২-১ টা চ্যানেল আছে। যে চ্যানেলগুলো প্রথমত হচ্ছে একটা চ্যানেল আছে যেখানে আমার ভিডিওগুলো সম্পূর্ণ ডাউনলোড করে ওখানে ডিরেক্ট আপলোড দিচ্ছে। এটা একটা। আরো ২-১ টা চ্যানেল আছে যেখানে স্লাইড গুলো থেকে শুরু করে মোটামুটি একটা পড়ানোর যে ইয়াটা ওগুলো একটু ফলো করছে। বলতে পারেন আ একটা উম একাংশ লোক, হ্যাঁ? একাংশ সুবিধাবাদী লোক যারা ব্যবসায় পরিণত করতে চাচ্ছে এই জিনিসটাকে। যে স্টুডেন্ট পড়াবে, টাকা ইনকাম করবে। এই ব্যবসায় পরিণত চিন্তাধারা থেকে তারা আমার এই জিনিসগুলোকে কপি করে ব্যবসার পরিণত করতে চাচ্ছে। সো ঐজন্য এই জিনিসগুলো আমি তাড়াতাড়ি হাইড করে ফেলেছি। এখনো ইতিমধ্যে অনেকেই করে ফেলছে। ঐজন্য আমি হাইড করে ফেলছি আরকি। অনেকেই বলতে পারেন হয়তোবা ভাইয়া যে আপনার ঐদিন মনে হয় একজন লিখেছিল YouTube এ কোন একটা কমেন্ট বক্সে যে, "ভাইয়া তো যদি ফ্রি করে দেয় আপনাদের জন্য সব, তাহলে ভাইয়া তো কোনো স্টুডেন্ট পাবে না। ভাইয়া কোর্স করাবে কাকে?" এই জিনিসটা। কিন্তু আলহামদুলিল্লাহ এমনও যে সিচুয়েশন যে আমি স্টুডেন্ট জায়গা দিতে পারতেছি না আমার এখানে। আমি ইতিমধ্যে আমার লাস্ট ২ টা ব্যাচ অনেকেই অ্যানাউন্সমেন্ট দেখবেন। আমি অ্যানাউন্সমেন্ট আমার স্টুডেন্টদের সাথে কথা বলবেন। এত পরিমাণে স্টুডেন্ট হয়ে গিয়েছে আমি নিতে পারি নাই। অনেক স্টুডেন্টকে আমি ডিনাই করে দিয়েছি। সাধারণত আমার এই দরবার থেকে কেউ ফিরে যায় না। কিন্তু আমি ওদেরকে না করে দিয়েছি কারণ আমার জায়গা দিতে পারছি না। অনেকেই আছেন প্রাইভেট ভাবে আমার কাছে পড়তে চাচ্ছেন। ১০ জন ৫ জন নিয়ে আসতেছে গ্রুপ করে যে ভাই আপনার কাছে পড়বো। আমি সময় দিতে পারতেছি না। আমার ওই পরিমাণ সময় হচ্ছে না টোটালি। আমি সময় দিতে পারতেছি না। আলহামদুলিল্লাহ এত পরিমাণে স্টুডেন্ট আমাকে মানি ভালোবাসা মানুষের পাইছি এটা বলার বাহিরে। আমি যে ইয়ে করে মানুষকে জায়গা দিতে পারতেছি না। তো সেই জায়গায় এই জিনিসগুলা চিন্তাধারা কখনোই আমার ছিল না। যে আমি ভিডিও দিলে তো সবাই শিখে ফেলবে। তাহলে আমার কোর্স করা কিবে ওই যদি চিন্তাধারা থাকতো আমি A1, A2 এতগুলা প্লেলিস্ট সুন্দর করে সাজিয়ে কখনো YouTube এ দিতাম না আমি। ঠিক আছে? সো এটা রিমেম্বার মনে রাখবেন। আমার B1 পর্যন্ত টার্গেট আছে দিব। তবে এখন একটু প্ল্যানিং পরিবর্তন করেছি যেহেতু একটা অসাধু লোক কিছু অংশ অসাধু লোক এই জিনিসটাকে ফায়দা নিতে চাচ্ছে। ওইজন্য আমি একটু প্ল্যান পরিবর্তন করেছি। তবে ইনশাআল্লাহ আপনারা এটা থেকে উপকৃত হবেন। আপনাদের কথা আমি মাথায় রেখেছি যে আপনারা আছেন, আপনারা একটা অংশ আছেন যারা আমার ক্লাসগুলো করেন। দেখে কিছু শিখেন। এই নগণ্য ব্যক্তিটা থেকে কিছু শিখেন। আমি কিচ্ছু পারি না। তারপরেও যতটুকু পারি ওইটুকু শিখাই। ওইটুকু আপনারা শিখতে চাচ্ছেন, চেষ্টা করতেছেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা সফল হবেন এটা থেকে। ঠিক আছে? আপনারা চেষ্টা করে যান। এই চেষ্টা কখনো বৃথা যাবে না যতক্ষণ পর্যন্ত না আপনাদের চেষ্টাটা থাকবে। সো এই বইগুলো আপনারা অনুসরণ করে ইনশাআল্লাহ আপনাদের যে গন্তব্য, আপনাদের যে টার্গেটটা
একদম পরীক্ষার সিট পর্যন্ত বসার আগ পর্যন্ত এই যে প্রিপারেশনটা, এটা যদি আপনি সাথে রাখতে পারেন, যে টিপসগুলো দিয়েছি, যেই গাইডলাইনগুলো দিয়েছি, ওইটা যদি ফলো করতে পারেন, আমার মতে এর চেয়ে বেস্ট আর ওয়ে কোনো নেই। যদি জানা থাকে অবশ্যই আপনারা আমাকে পরামর্শ দিয়ে জানাবেন যে, "ভাইয়া এই ওয়েটাও হতে পারে।" ঠিক আছে? অবশ্যই আমি পরামর্শ আপনাদের একদম কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমি অ্যাকসেপ্ট করব এটা। ঠিক আছে? তাহলে আজকের আমাদের এই পডকাস্টটা এই পর্যন্ত, যে কিভাবে আমরা এই ভাষাটাকে একদম সহজে আয়ত্ত করতে পারবো, এটার গুরুত্বপূর্ণ যেই টেকনিকগুলা কিভাবে ফলো করব, এই জিনিসগুলো ইতিমধ্যে আপনারা আপুরা, ভাইয়ারা যারা আছে ইতিমধ্যে কথা বলেছেন আমাদের সাথে, পরীক্ষা দিয়েছেন এবং সফল হয়েছেন, তাদের সাথে এতক্ষণ আপনারা শুনেছেন তাদের কথা, এবং শেষ মুহূর্তে আমিও এসে কিছু টিপস আপনাদেরকে দিলাম। আশা করি ফলো করতে থাকেন। আরেকটা জিনিস হচ্ছে, মোটিভ কখনো হারাবেন না, ধৈর্য কখনো হারাবেন না। কারণ ধৈর্য আপনাকে আপনার শিখর পর্যন্ত, আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। সুতরাং ধৈর্য কখনো হারাবেন না। ধৈর্য ধরে রেখে আপনার যে চেষ্টা আছে এটা চালিয়ে যান। এখন বাকি ভাগ্য যেটা, সেটা হচ্ছে আমাদের উপর নাই। ভাগ্য হচ্ছে মানুষকে অনেক জায়গায় দেখা যায় কি, ছোট একটা জায়গা থেকে বড় জায়গায় নিতে পারে, আবার বড় জায়গা থেকে ছোট জায়গায় নিয়ে আসতে পারে। ভাগ্যটা হচ্ছে এমন জিনিস। সো চেষ্টা কখনো কমতি যেন না থাকে। আমরা সর্বোচ্চ চেষ্টার অধিকারী। আমরা চেষ্টা করতে পারি এইসব জিনিসের জন্য, যেগুলো আমরা চাচ্ছি, যেগুলো পেতে চাচ্ছি, এবং আমাদের যে স্বপ্নটা আছে, ওই স্বপ্নটা ছোঁয়ার জন্য এই চেষ্টাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা সবাই ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আ herzlich willkommen immer. আমার সবসময় ওয়েলকাম আপনাদেরকে এই জার্মান ল্যাঙ্গুয়েজে, এই প্ল্যাটফর্মটাতে, যেখান থেকে আপনারা কিছু শিখছেন। এই রঙ্গন্ধা ব্যক্তি থেকে আপনারা কিছু শিখে আপনাদের জীবনে যদি কাজে লাগাতে পারেন, এটা আমার জন্য অনেক বড় পাওনা। তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আপুরা, ভাইয়েরা ভালো থাকেন, হ্যাঁ? ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আ আর আপনাদের কিছু বলার আছে কিনা? থাকলে বলতে পারেন। আমার আর কিছু বলার নেই কিন্তু। আপনারা কিছু বলবেন? আমিনা আপু, তামান্না আপু? ভাইয়া, জি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি আমাদের পাশে থাকেন ভাইয়া, আমরা সামনের দিকে যেহেতু আগায় যাবো ভাইয়া, সেহেতু আপনাকে আমার দিক নির্দেশনা দিতে হবে ভাইয়া, জি, সামনের দিকে আগায় অবশ্যই, যাওয়ার জন্য। অবশ্যই, অবশ্যই। আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ, আপনাদের জন্য মনে করেন স্যাক্রিফাইস করে দিলাম সবকিছু। অবশ্যই, অবশ্যই হ্যাঁ ইনশাআল্লাহ। ভাইয়া। আর ধ্রুব ভাইয়া, আপনার জন্য আপনি এত অসাধারণ একটা রেজাল্ট করছেন। আমি তো আপনাকে চাচ্ছি একটু আ একদিন আসেন, কফির ইনভাইট হলো আপনাকে। আপনাকে একটা মিষ্টি যদি খাওয়াতে পারি, আমার থেকে মনে হয় ভালো লাগবে। যে আপনি নিজে যে চর্চা করে এত ভালো একটা রেজাল্ট করছেন, এটা আসলেই আপনি ডিজার্ভ করেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। ইনশাল্লাহ একদিন দেখা হবে। জি ভাই, অবশ্যই, অবশ্যই। অলওয়েজ অভিনন্দন, অলওয়েজ ওয়েলকামেন। সবসময়ই আপনার কখনো কোনো কিছু সাহায্য প্রয়োজন হলে অবশ্যই ভাইয়াকে বলবেন। অবশ্যই যে আপনার এই যে আপনার যেই স্পৃহা, আপনার যে চেষ্টা ছিল, এটা পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবে, তাদেরকে অনেক করবে, আ ইফেক্ট করবে এই জিনিসটা, যে না, ভাইয়া নিজে শিখেই আলহামদুলিল্লাহ কি ভালো একটা রেজাল্ট করতে পারছে, নিজে সব চর্চা করছে। সো এটা আপনারা হচ্ছেন পরবর্তী যারা শিখবে, তাদের জন্য স্পৃহা বলতে পারেন, তাদের জন্য উদাহরণ, হ্যাঁ? সো ওইজন্য আপনাদেরকে আজকে এখানে ইনভাইট করা। সাধারণত এই ধরনের ভিডিও আমি কখনো আ যেই যে ১০০ তে ৯৫ পাচ্ছে, ১০০ তে ৮০ পাচ্ছে, ৭০ পাচ্ছে, দেখেন কিভাবে কি করতেছে, ঐরকম কোনো আমার চিন্তাধারা ছিল না। রিসেন্টলি কিছুজন আমাকে স্টুডেন্ট আগে বলল যে, "ভাইয়া, আ যারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতেছে, তাদেরকে নিয়ে আপনি ভিডিও বানান না, যে ১০০ তে ৮০ পাচ্ছে, ১০০ তে ৯০ পাচ্ছে।" আমি বলি, "না, আমার ঐরকম কোনো চিন্তাধারা নাই। কে কি পাচ্ছে, I don't care. আমার স্টুডেন্টরা যারা আছেন, তারা পড়তেছে, পারতেছে, কিছু শিখছে, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় জিনিস। এর চেয়ে বড় জিনিস আর কিছু হতে পারে না।" ঠিক আছে তাহলে, ভালো থাকেন ইনশাআল্লাহ। দেখা হবে কোনো এরকম আরো কোনো যদি পডকাস্ট করার সুযোগ হয় সামনে, তাহলে ইনশাআল্লাহ করব। আজকে এই পডকাস্টটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।